ক্যাম্পাসের মধ্যে এসে হামলা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে। অনেকেই জানেন হয়তোবা আমাদের 47তম সাজেশন ব্যাচের আজকে প্রথম ক্লাস। আমাকে প্রথমে একটু এনশিওর করতে হবে, প্রথম ক্লাস যেহেতু আমাদের অনেককেই আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করা পসিবল হয়নি, যার কারণে আমরা বিসিএস গার্ডিয়ান পেজ থেকেই লাইভে আসার চেষ্টা করলাম। প্রথম ক্লাস যেহেতু অনেকের বুঝতেও একটু সময় লাগবে, ক্লাসগুলো পেতেও একটু সময় লাগবে, এই জন্য আমরা একটু সময় নিয়ে ধৈর্য ধরবো এবং আজকের ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ এই টপিক থেকে 3 মার্ক, লাস্ট বিসিএস এ 3 মার্ক ছিল, তবে বলা যায় যে আমরা অ্যাটলিস্ট 2 মার্ক পেতে পারি আজকের টপিক থেকে, এবং বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করা হবে। আমরা প্রথমে একটু এনশিওর করে নিব যে সাজেশন বেস থেকে আমরা দেখতে পাচ্ছি কিনা। ওকে, কিশোর কাছ থেকে দেখছি। ওকে, আমরা একটু এতটুকু জাস্ট এনশিওর করব যে সাজেশন ব্যাচের স্টুডেন্টরা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। জাস্ট এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে শুধু পেইড বেস তো শুধু পি লিখে দিবেন, পি লিখে 2-4 জন 5 জন একটু কমেন্টস করেন যেন আমি সহজে বুঝতে পারি যে আপনারা পেইড বেস থেকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন। ওকে, আপনারা একটু জয়েন হতে থাকুন আজকের বিস্তারিত ক্লাসে। ইনশাল্লাহ আমরা আপনার কাছে প্রত্যাশিত যতটুকু তার থেকে ভালো কিছু ইনফরমেশন, ভালো একটা ক্লাস উপহার দিতে পারবো বলে আমি আশাবাদী। ওকে ওকে ওকে, একটু দ্রুত জয়েন হয়ে যেতে হবে, আমাদের সবাই জয়েন হতে একটু সময় লাগবে। আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাই, আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাব, আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাব। ওকে ওকে, আচ্ছা, আরেকটা একটু বলতে হবে যে সাউন্ড বা সবকিছু এভরিথিং সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, এটাও আমাকে একটু বলতে হবে, আমাকে একটু এনশিওর করেন।
সবকিছু ঠিক আছে কিনা এটা একটু এনশিওর করেন, দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু এনশিওর করেন। ঠিক আছে, ওকে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আজকে 18 তারিখ, আমরা 18 তারিখ থেকেই আমাদের ক্লাস শুরু হওয়ার কথা এবং নির্ধারিত সময়ের ভিতরেই আমরা ক্লাস শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, 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 সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একটু কথা বলবো। ওকে, আজকে যে বিষয়টা পড়া ছিল, আমরা যারা লাইভটা আছি, যারা পেজে আছি, তারা চাইলে একটু ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিতে পারি, যেন অন্যরাও দেখতে পারে। আজকে যেই পড়াটুকু ছিল এইটা জাস্ট একটু দেখিয়ে তার পরবর্তীতে আপনাদের আমি আমাদের মূল টপিকের ক্লাসে চলে যাব। বলে রাখা ভালো যে আমাদের 47তম বিসিএস এর সর্বশেষ চেষ্টা হচ্ছে আমাদের 47তম সাজেশন ব্যাচ, যেখানে অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়েছেন ইতিমধ্যে। অনেকেই যুক্ত হতে পারছে না হয়তো বা ঠিকঠাক মতো, অনেকেই গ্রুপেই অ্যাড করা পসিবল হয়নি। এই জন্য হয়তো বা আমাদের দুইটা অথবা একটা অথবা দুইটা ক্লাস আমাদের হয়তো বা পেজ থেকে নিতে হবে। এইটা আমাদের একটু আন্ডার কনসিডারেশনে রাখতে হবে। ওকে, আমরা ডে 1 অর্থাৎ আজকের সারাদিনে আমাদের 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার, আজকের পড়াটুকু হয়তো অনেকেই কমপ্লিট করতে পারেননি, কারণ অনেকেই ভর্তি হচ্ছেন, আবার অনেকেই ভর্তি হবেন, আবার আজকে অনেকেই দুপুরের পরে এখন ভর্তি হচ্ছে। সুতরাং আজকের পড়াটা হয়তো বা ওইভাবে সবাই ক্লিয়ার করতে পারেনি। তারপরও আমরা আজকে বলবো যে আজকের দিনে আমাদের কি কি পড়া ছিল। আজকের দিনে আমাদের পড়া ছিল 40তম বিসিএস পিলির প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান, ইংরেজি এবং গণিত বাদ দিয়েছি। 40তম বিসিএস পিলির প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান, ইংরেজি এবং গণিত বাদ দিয়েছি। তাহলে ইংরেজি এবং গণিত বাদ দিলে আমাদের এখানে প্রশ্ন থাকে কতগুলা? প্রশ্ন থাকে হচ্ছে আমাদের কত বলেন তো, 35 এবং 30, তার মানে হচ্ছে 65। সবকিছু মিলিয়ে থাকে হচ্ছে আমাদের 135টা প্রশ্ন। আপনার কাছে মনে হতে পারে এরকম, খুব খেয়াল করেন, যে আমি তো প্রশ্নগুলা আমি সলভ করলাম, ব্যাখ্যা সহ সলভ করলাম, কিন্তু আপনার কাছে মনে নেই। টেনশন নেই, 135টা প্রশ্ন যে আপনি বুঝবেন না, সকল প্রশ্নই যে আপনি বুঝবেন না, এটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আপনি পড়তেছেন, এটি আলহামদুলিল্লাহ। কারণ এটা আমাদের কয়েকবার রিভিশন দেওয়া হবে, এবং এই যে বিগত বছরে 135টা কোশ্চেন পড়তেছেন, তো এতে আপনার একটা আন্দাজ হয়ে যাবে বারবার যে কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে, এবং আপনি ঘুরে ফিরে দেখবেন আমরা ওই টপিকগুলাকেই আমরা সাজেশন আকারে দেওয়ার চেষ্টা করেছি, ওই টপিকগুলো আমরা আগে ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। ওকে, আচ্ছা, 40তম বিসিএসপিটির প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান পরে বর্গের মান নির্ণয়, এটা আমরা রেকর্ড ক্লাসটা সাজেশন বেছে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। সারা দিনই অফিস ব্যস্ত ছিল, যার কারণে রেকর্ড ক্লাসটা দিতে পারিনি। অনেকেই করেছেন, অনেকেই নক দিয়েছেন, কিন্তু দেওয়া হয়নি। আগামীকাল সকাল 8টার আগে আমাদের বীজগণিতের যেই আপনাদের হোমওয়ার্ক যা দেওয়া আছে, গণিতের সকল ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল সাজানো থাকবে, যেন বর্গের মান নির্ণয় যদি কারো ক্লাস দেখে শেখার প্রয়োজন হয়ে থাকে, সেই জন্য 1 ঘন্টার একটা বা 1.5 ঘন্টার একটা ক্লাস দেখে সেই জন্য প্রিপারেশন নিতে পারে। ঠিক আছে, ওকে। পরবর্তীতে প্রাচীন যুগ, এটা আমাদের পড়া দেওয়া ছিল, এবং এটা আমরা অলরেডি ক্লাসও দিয়ে দিয়েছি। আমরা বাংলার জন্য প্রয়োজনীয় হোমওয়ার্কের ক্লাসগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং 35তম বিসিএস পিলির মানসিক দক্ষতার 15টা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। এইখানে 15টা প্রশ্ন পড়তে যে হয়তো বা আপনি 5টা বা 6টা প্রশ্ন আপনি বুঝবেন না, কোনো টেনশন নাই। যেগুলো বুঝবেন না, ওই যে প্রথম ক্লাসে আমরা বলছিলাম, যেই প্রশ্নটা একদমই পারবেন না, এইটা এইভাবে রাউন্ড করে রাখবেন। যেই প্রশ্নটা আর দরকার নাই, এই প্রশ্নটা কেটে দিবেন। যেই প্রশ্নটা ভাষা পারেন, এই প্রশ্নটা এইভাবে দাগ দিবেন। যেই প্রশ্নটা পারেন, এই প্রশ্নটা একটা দাগ দিবেন। তো যখন আপনি আবার রিভিশন দিবেন, তখন আপনার সুবিধা হবে রিভিশন দিতে। যেইটা আপনি একদম পারেন, মনে করেন দ্বারা দিয়া কর্তৃক, এটা কোন মানে কোন বিভক্তি বোঝায়, তো এইটা তো আপনার বারবার পড়ার দরকার, আপনি এমনিতেই পারেন। সুতরাং এইটা নতুন করে আর পড়ার দরকার নেই। আমি কি বোঝাতে পারলাম? ওকে, এইরকম ভাবে পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়ম, স্পেলিং, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রতিদিন 10টা করে লেকচার বুক থেকে। এখন অনেকের লেকচার বুক নেই, কোনো সমস্যা নেই। এইটার জন্য আমরা যেইটা করেছি,
আমরা আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়ম, স্পেলিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে আমাদের কি বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, আমরা অলরেডি যেখান থেকে দেওয়ার কথা, আমরা বলছিলাম সৌমিত্র শেখর স্যারের বই থেকে দেওয়ার কথা, ওটা দিয়েছি। এবং ইংরেজির যে সাজেশন আকারে দেয়া, ওইটা আমরা আমাদের ইংরেজি বেচের জন্য যে সাজেশনটা করছে, ওটা আপনাদের 47তম জন্য অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। এখন অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দেয়া আছে। যিনি প্রথম হোয়াটসঅ্যাপে প্রথম জয়েন করতেছেন, উনি তো কোনো আগের কোনো আপডেট পাবেন না। এই কারণে পাইতে একটু লেট হবে, আবার দেয়া হবে, বারবার দেয়া হবে। আর 4 নাম্বার কাজ, 5 নাম্বার কাজ, গ্রামার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। যেহেতু টপিক খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রশ্ন অবশ্যই থাকবে, সুতরাং আমরা ফ্রেজ যদি শেষ করতে পারি, ক্লজ যদি শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, যদি শেষ না করতে পারি ফ্রেজ পড়াবো, পরবর্তী ক্লাসে ক্লজ পড়াবো, এরকম ভাবে আমরা মার্কস করে নেব ইনশাল্লাহ। ঠিক আছে? এবং আজকের আপনাদের সাধারণত পরীক্ষা থাকবে সন্ধ্যা 7টায়। সাধারণত পরীক্ষা থাকবে সন্ধ্যা 7:30 দিই আমরা। সাধারণত পরীক্ষা থাকবে কয়টায় বলেন তো? সন্ধ্যা 7:30। কিন্তু আজকের পরীক্ষাটা থাকবে হচ্ছে আপনার, আজকের পরীক্ষাটা থাকবে হচ্ছে রাত 10:30। 10:30 থেকে আপনি মোটামুটি 24 ঘন্টা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা কিভাবে হবে? অ্যাপসের মাধ্যমে হবে, এটার নির্দেশনা অলরেডি দেয়া আছে। ধরেন আজকের পরীক্ষাটা আপনি দিতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, একটু টেনশন ফ্রি থাকেন। আপনি আজকের পরীক্ষাটা না দিয়ে আমাদের ডিসিএস গার্ডিয়ান পেজের মেসেঞ্জারে মেসেজ দেন, একটু অপেক্ষা করেন। অনেকেই মেসেজ দিয়েই ফোন দেন, বিষয়টা এরকম না। অপেক্ষা করেন, অপেক্ষা করার পর আপনার যাবতীয় সমস্যার সমাধান করা হবে, বাট সময় একটু দিতে হবে। ঠিক আছে? আমরা আমাদের এই কার্যক্রমটা, এইটা হচ্ছে আমাদের মূল কাজ। এই কার্যক্রমটুকু আজকে আমাদের দিনের প্রথম পড়া ছিল। এইভাবেই আচ্ছা ভাইয়া, যাদের লেকচার বুক আছে তারা বই থেকেই পড়বো নাকি পিডিএফ থেকে পড়বে? আপাতত পিডিএফ থেকে পড়বেন। বই থেকে, পিডিএফ থেকে পড়া শেষ হলে বইয়েরটা অটোমেটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে? বইয়েরটা অটোমেটিক্যাল হয়ে যাবে। কোশ্চেন পরে তারপরে আমরা টপিকে যাবো। আচ্ছা, বাগদারা গ্রুপে দেওয়া হয়নি, এটা আমিও বলেছি। বাগদারা গ্রুপে দেওয়া হয়নি, এটা আমাদের ভুল হয়েছে। বাকিগুলা দেওয়া হয়েছে, ভাবছিলাম যে বাগদারা দিয়ে দিছে, পরে আমি খেয়াল করছি যে অ্যাডমিনরা বাগদারাটা দেয়নি। আগামী ক্লাসে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। 9:30 তো জিকে ক্লাস আছে, তো জিকে ক্লাস করবেন। আপনাদের কি ফ্রেজ এন্ড ক্লজের ক্লাস আছে? এডিশনাল কথাবার্তা বলেন কেন ভাই? আপনার তো ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্লাস নেই, এটা তো আপনার গ্রুপেরও ক্লাস না, তা মাথায় থাকতে হবে। ওকে, আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা? এইভাবে আচ্ছা, বাগদারা না কি দেওয়া হয়নি? হ্যাঁ, বাগদারার কথা বললাম, আমি লেকচার বুক থেকে পড়ছি, পিডিএফ পাইনি। যাদের লেকচার বুক আছে, হ্যাঁ, এই প্রশ্ন উত্তর করলাম। সবাই যদি রেডি থাকি, তাহলে আমরা একটু রেডি লিখে দিব, আমরা একটু ক্লাস করব। ঠিক আছে? আর যারা এখনো ভর্তি হতে পারেনি, আমাদের পিলি কোর্স 5,000 টাকা, এই কোর্সটার সাজেশন বেচের জন্য 1999 টাকা, দ্যাট মিনস 2,000 টাকা। ঠিক আছে? যারা এখনো ভর্তি হতে পারিনি, বিসিএস গার্ডিয়ানের পেজে মেসেজ দেই, অথবা যেখান থেকে লাইভ আসছে এখানেও ভর্তির নিয়মাবলী আছে। ফোন দেওয়া যাবে না, আমাকে ফোন দেওয়া যাবে না। আপনার একটু মেসেঞ্জারে কথা বললেই আপনারা ভর্তি হতে পারবেন। এই ব্যাচটার ভর্তি শেষ হয়ে যাবে 11:59 এবং এই ব্যাচটার অফারেও ভর্তি শেষ হয়ে যাবে 11:59। সুতরাং যারা কনফার্ম করতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি শুধু পেইড ব্যাচরা জয়েন করতে পারবে? অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু পেইড ব্যাচরা জয়েন করতে পারবে, অন্যরা জয়েন করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আজকের ক্লাসে সবার জন্য উন্মুক্ত করে দেয়া, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রেডি? ওকে, আমরা একটু খাতা কলম নিব, ঠিক আছে? খাতা কলম নিয়ে আমরা একটু লেকচার শিটে চলে যাব। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, সর্বশেষ 46 বিসিএস এর 2টা প্রশ্ন আসছে ফ্রেজ থেকে, একটা প্রশ্ন আসছে ক্লজ থেকে। আশা করা যায় 47 বিসিএস এও কমপক্ষে 2টা অথবা 3টা প্রশ্ন এই জায়গা থেকে থাকবো। ওকে, চলেন আমরা একটু লেখার চেষ্টা করি। যতগুলা ক্লাস হবে, ইংরেজি ক্লাস হবে বেসিকের উপর। আমাদের টার্গেট ইংরেজি গ্রামার এবং সাহিত্যতে আপনার 35 থেকে 27 আপনি শুধু আমার ক্লাস করলেই পাবেন। যদি একটু লেকচার শিটটা একটু ঘাটাঘাটি করেন, তাহলে ইনশাল্লাহ 30-এর উপরে পাবেন ইনশাল্লাহ। এই কারণে আমরা প্রয়োজন হলে একটা ক্লাসের বিপরীতে 2টা ক্লাস দিব, কোনো টেনশন নেই, ক্লাস নিয়ে টেনশন নেই। প্রয়োজন হলে ডাবল ক্লাস দিব, কিন্তু যতটুকু পড়বো এতটুকু আমরা বেসিক সহকারে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে,
তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা একটু চলে যাই। ওকে, সাজেশন বেচের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, আছে সাজেশন বেচার আগের কি? ওকে ঠিক আছে, ওকে চলেন আমরা পড়াশোনায় চলে যাই। খাতা লেখেন ফ্রিজ, ফ্রিজ PHRASC, ফ্রিজ এইভাবে লিখবেন ফ্রিজ। একদম নোট করেন, যারা পেইড বেসের বাইরে আছেন তারাও নোট করেন, টেনশন নেই। পেইড বেসের ক্লাসটাই আপনি একদম ফ্রিতে করতে পারছেন। ফ্রিজ, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল লিখলাম, ঠিক আছে, একটা এক্সাম্পল লিখলাম যে গার্ল, GIRL, গার্ল। এটা ধরেন একটা শব্দ, খুব খেয়াল করবেন, খুব মনোযোগ দেন। ক্লাসে শতভাগ মনোযোগ না থাকলে কেউ ক্লাস করবেন না, ক্লাসে শতভাগ মনোযোগ যেন থাকে। একটা শব্দ লিখলাম গার্ল, ঠিক আছে। তা আমি এই গার্ল শব্দটাকে, মেয়েটা কেমন বলেন তো? মেয়েটা বললাম যে টল, এখন লম্বা মেয়ে। এখন মেয়েটার আরো দু একটা বৈশিষ্ট্য বলেন তো? বিউটিফুল, বিউটিফুল, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন মেয়েটা কয়টা মেয়ে আমরা দেখলাম বলেন তো? একটা মেয়ে দেখলাম। তাহলে আমাদের দেখেন কয়টা ওয়ার্ড আছে বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা। বিউটিফুলটা একটু, বিউটিফুল এবং লম্বার ভিতরে একটু হালকা ঘষা মাজা লেগে গেছে, কিন্তু আপনি যে বুঝে নেন এখানে বিউটিফুল এবং লম্বা দুইটাই হয়। সাধারণত এরকম ক্ষেত্রে দেখা যায় না মেয়ে লম্বাও হয়েছে আবার বিউটিফুল হয়েছে। তা আমরা লিখলাম, বা কাল্পনিক জগতে অনেক কিছুই কল্পনা করা যায়, আমরা লিখতে পারি আ বিউটিফুল টল গার্ল, আ বিউটিফুল টল গার্ল, একটা লম্বা সুন্দরী মেয়ে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কয়টা ওয়ার্ড পাইলাম বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড পাইলাম। একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড পাইলাম। বুঝাতে পারলাম? একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড পাইলাম। এবার লিখলাম আ বিউটিফুল টল গার্ল ইজ ড্যান্সিং, DANCING, ড্যান্সিং ইন দ্য ফিল্ড। মানে আপনি কোন অবস্থায় দেখছেন বলেন তো? একটা মেয়ে, একটা লম্বা সুন্দরী মেয়ে মাঠে নাচতেছে। তাহলে আপনি চোখ ফেরাতে পারবেন না? ফেরাতে পারবেন না। তার মানে ক্লাস থেকে ফেরাতে পারবেন না। এটাই ক্লাস, ওকে। এইবার আপনার এইখানে ভার্ব খোঁজার চেষ্টা করেন। কি খোঁজার চেষ্টা করেন বলেন তো? ভার্ব খোঁজার চেষ্টা করেন। এই সেন্টেন্সে ভার্ব কে ভাই বলেন তো? ইজ। এই সেন্টেন্সে ভার্ব কে ভাই বলেন তো? ইজ। এটা তো বুঝছেন, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, ওকে। তাহলে ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে ভাই বলেন তো? ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে? নাউন কি বসতে পারে না? বলেন, ভার্বের সাবজেক্ট হিসাবে কি নাউন বসতে পারে? হ্যাঁ, বসতে পারে তো। ভার্বের সাবজেক্ট হিসাবে একজন BCSPD প্রার্থী হিসাবে আমি এটা জানি, ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে। তাহলে ভাই ফ্রেজ বুঝাবেন, এত কেন ঘুরাচ্ছেন? এত ঘুরাচ্ছে এই কারণে যে পরবর্তীতে আমি নিয়ম সারা ফ্রেজ পড়বো। গাদা গাদা নিয়ম আমি মুখস্থ করবো না, নিয়ম সারা ফ্রেজ পড়ব, কিচ্ছু নিয়ম পড়বো না, জাস্ট দেখবেন আর দাগাবেন। দেখেন এইখানে ওয়ার্ড আছে একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড আছে। ফ্রেজ হচ্ছে কতগুলা শব্দের সমষ্টি, ওয়ার্ডের সমষ্টি। তাহলে কতগুলা শব্দের সমষ্টি কি? একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে চারটা ওয়ার্ড আছে। তাহলে ফ্রেজ হচ্ছে কতগুলা ওয়ার্ডের সমষ্টি যা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। ওই যে সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে মানে কি বলেন তো? এই যে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে, তো এই ফ্রেজটা নাউন হিসাবে কাজ করেছে। এই চারটা ওয়ার্ড মিলে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন যেহেতু বসতে পারে, এই চারটা ওয়ার্ড মিলে, এই চারটা ওয়ার্ড মিলে কি হিসাবে বসেছে বলেন তো? নাউন হিসাবে বসেছে, আর কিচ্ছু না। তার মানে আমরা এইভাবে লিখব, ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি, ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যা একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে বসে। ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যা একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসাবে বসে। নিচে উদাহরণ দিয়ে লেখেন, এইভাবে লিখবেন, ফ্রেজ হলো, আরেকটু লিখবে, ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি, ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি, ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যা একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে, স্পিচ হিসাবে কাজ করে, সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে, সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে। ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি, ফ্রেজ হলো
কতগুলো ওয়ার্ডের সমষ্টি যা একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে। এতটুকু লেখার পরে নিচে আরেকটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আপনি নিচে লিখবেন কেন, আপনার নিচে জায়গা আছে। আমি নিচে কেন লিখবো না বলেন তো? কারণ আমার নিচে জায়গা নাই, আমার উপরে লিখতে হবে, সিম্পল। ওকে, 2 নাম্বার নোট দিয়ে লিখবো। তার আগে আমরা একটু কথা বলবো ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে। আমি আশা করি আপনাদের ধারণা থাকার কথা। ফাইনিট ভার্ব, পৃথিবীতে যত প্রকার ফাইনিট ভার্ব আছে, পৃথিবীতে যত প্রকার ভার্ব আছে, এই ভার্বটাকে সর্ববৃহৎ 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে কি ভাই বলেন তো? নন ফাইনিট ভার্ব। এখন ফাইনিট ভার্ব পৃথিবীতে কতগুলো আছে এটা আপনিও জানেন না, আমি নিজেও জানি না, কিন্তু নন ফাইনিট ভার্ব জানি আমরা। কোনটা বলেন তো? নন ফাইনিট ভার্ব হচ্ছে 3টা। বলেন নন ফাইনিট ভার্ব কয়টা? 3টা। একটার নাম হচ্ছে আই, আরেকটার নাম হচ্ছে জি, আরেকটার নাম হচ্ছে পি। আইতে কি বলেন তো? ইনফিনিটিভ। জিতে কি বলেন তো? জেরান্ড। পিতে কি বলেন তো? পার্টিসিপল। ইনফিনিটিভ কি করে হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম। জেরান্ড কি করে হয়? ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল কি করে হয়? ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা হ্যাভিং প্লাস বি3। আমি আশা করি এই তথ্যটুকু আপনার মাথায় আছে। তার মানে এই 3টা হচ্ছে কি বলেন তো? নন ফাইনিট ভার্ব। এখন প্রশ্ন হতে পারে ভাই এখানে নন ফাইনিট ভার্বের প্রশ্ন কেন আসলো? 2 নাম্বার পয়েন্টে লেখার জন্য। 1 নাম্বার পয়েন্ট কি লিখেছিলাম? ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যা একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। 2 নাম্বার পয়েন্টে লিখবো ফ্রেজে কখনোই ফাইনিট ভার্ব থাকবে না, নন ফাইনিট ভার্ব থাকতে পারে। ফ্রেজে কখনোই ফাইনিট ভার্ব থাকতে পারে না, নন ফাইনিট ভার্ব থাকতে পারে। 2 নাম্বার পয়েন্ট। ফ্রেজ এ কখনোই ফাইনিট ভার্ব থাকতে পারে না, তবে নন ফাইনিট থাকে। নন ফাইনিট ভার্ব থাকতে পারে। থাকে বলতে নন ফাইনিট ভার্ব থাকতে পারে। নন ফাইনিট ভার্ব থাকতে পারে। নন ফাইনিট ভার্ব থাকতে পারে। ওকে, খুব খেয়াল করেন, ফ্রেজ এ কখনোই ফাইনিট ভার্ব থাকতে পারে না, কিন্তু কি থাকতে পারে বলেন তো? নন ফাইনিট ভার্ব থাকতে পারে। নন ফাইনিট ভার্ব থাকাটা বাধ্যতামূলক নয়, থাকতে পারেই। নন ফাইনিট ভার্ব তো সেন্টেন্সের মানে সেন্টেন্স হইলো না হলে এটার উপর ডিপেন্ড করে না, নন ফাইনিট ভার্বের উপরে। এই দুইটা তথ্য আমরা একটু লিখতে পারছি। যদি লিখে ফেলি তাহলে আমরা একটু ডান লিখে ফেলবো। যদি লিখে ফেলি তাহলে আমরা একটু ডান লিখবো। তার মানে আমি আপনারা একটু ডান লিখতে থাকেন, আমি একটু কথা বলি। ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, এই বেসিকটুকু দিয়েই আমরা সবকিছু শিখবো। ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে কি যা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে, 2 নাম্বার, ফ্রেজে কি থাকবে না? কখনোই ফাইনিট ভার্ব থাকতে পারবে না, ফ্রেজে নন ফাইনিট ভার্ব থাকতে পারে, কোনো সমস্যা নেই। ডান লেখা হয়েছে, তার মানে আমরা লিখে ফেলছি। ওকে, পরবর্তীতে আমরা দেখি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সের শীট। আমি বিসিএস এর যারা আমার কাছে ভর্তি হয় তাদেরকে 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সের শীট দিয়ে আমি পড়াই। এইখানে যদি আমি আপনাদেরকে একটা সংজ্ঞা পড়াই, আমি এতক্ষণ বাংলায় যা লাভ করেছি, এতক্ষণ বিখ্যাত রেফারেন্স ভিত্তিক যে গ্রামারিয়ানরা আছেন তারা একই কথা বলছে। A phrase is a group of words that does not make a complete sense and does not contain a finite verb. আচ্ছা, এরপরে used as a single part of speech, এটা কে বলছে বলেন তো? A textbook of grammar এর লেখক পিকেডি সরকার বলছে। 2 নাম্বার ডেফিনিশনটা কি বলছে? আচ্ছা, a phrase is a group of words which is used as a single part of speech in a sentence. এইটা কে বলছে বলেন তো? A passage to the English linguist SM জাকির হোসেন স্যার বলছে। তার মানে আমি আশা করি আমি যেটা বলেছি রেফারেন্স ভিত্তিক আমাদের বিখ্যাত গ্রামারিয়ানরা যা বলেছে তা হয়েছে। এইবার বিগত বছরে প্রশ্ন কেমন হয়েছে এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। খুব খেয়াল করেন। 1 নাম্বার, সবাই উত্তর করে ফেলবেন। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস টু এক্সপ্রেস সার্টেন আইডিয়া। ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ড যেটা সার্টেন আইডিয়া প্রকাশ করে। আচ্ছা, নাউন্স এন্ড ভার্বস আর কম্বাইন্ড টুগেদার ইন এক্সপ্রেস। নাউন এবং ভার্ব
একত্রিত হয় নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে, এরকম কিছু বলছি আমি না। নাউন এন্ড অ্যাডজেক্টিভ আর কম্বাইন্ড এরকম কিছু বলি নাই। এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস ইউজড এজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ। দেখেন হয়েছে কিনা, উত্তর ডি নাম্বার। সবাই বুঝতে পারছেন কিনা বলে। এই শীটটা পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ, টেনশন নেই। ক্লাস করেন, শীট দিয়ে দিব। আর যারা ভর্তির জন্য তারা আমাকে ফোন দিয়েন না, অনেকে ফোন দিয়েছেন, আমাকে ফোন দিয়েন, আমি ক্লাসে ফোন রিসিভ করবো কি করে বলেন? ফোন রিসিভ করা যাবে না প্লিজ। ওকে ওকে, পরবর্তী একটা কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করব। বলছে ওয়ান ফাইন মর্নিং। দেখেন ওয়ান ফাইন মর্নিং, এখানে কি নাই বলেন তো? এখানে কিন্তু ফাইনিট ভার্ব নাই। ফাইনিট ভার্ব নাই, কতগুলা শব্দ আছে, তা কয়েকটা শব্দ মিললে কি হয়? ফ্রেজ হয়। তাহলে আমরা উত্তর দাগা কি বলুন তো? ফ্রেজ। এখন ইডিয়ম দাগাবো না। ফ্রেজ এবং ইডিয়মসের ভিতরে পার্থক্য হচ্ছে, ফ্রেজ হচ্ছে কতগুলা শব্দ যেটার ডিরেক্ট অর্থ আছে, আর ইডিয়ম হচ্ছে কতগুলা শব্দ যেটার ডিরেক্ট অর্থ নাই, ইনডিরেক্ট অর্থ। যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড সাদা এবং কালো, কিন্তু এটার ফ্রেজ ইডিয়ম কি বলেন তো? ফ্রেজ ইডিয়ম কি লিখিতভাবে? আমি কি বোঝাতে পারলাম? যেমন ব্লু ব্লাড অথবা বেড ব্লাড। ব্লু ব্লাড, তা ব্লু মানে কি? নীল। আর ব্লাড মানে কি বলেন তো? রক্ত। তা নীল রক্ত। এখন ব্লু ব্লাড দ্বারা কি মানে যখন ইডিয়মস হয় তখন কি রক্ত বোঝায়? নীল রক্ত বোঝায় না। বেড ব্লাড দ্বারা কি নীল রক্ত বোঝায় না। তার মানে ফ্রেজ এবং ইডিয়মসের ভিতরে পার্থক্য হচ্ছে, ফ্রেজ হচ্ছে ওয়ান ফাইন মর্নিং মানে একটা সুন্দর সকাল, এটার মানে একটা সুন্দর সকালে। আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, পরবর্তী কোশ্চেনটা আপনারা নিজেরা করবেন, এরপর আমি আমাদের কোথা থেকে প্রশ্ন এটা আছে। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স এন্ড ডাজ নট কন্টেন এ ফাইনিট ভার্ব ইজ। এটাকে কি বলা হয়? যেটাকে কতগুলো ওয়ার্ড যেটা আসলে কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে না এবং যেখানে ফাইনিট ভার্ব থাকে না, এটার নাম ফ্রেজ। 4 নাম্বার প্রশ্নটা আপনারা উত্তর করবেন, এরপর আমাদের মূল আলোচনায় চলে যাব। কোশ্চেন নাম্বার 4 প্রত্যেকে উত্তর করে ফেলবেন। কোশ্চেন নাম্বার 4। ক্লাস কি রেকর্ড থাকবে না? ক্লাস রেকর্ড থাকবে, সিক্রেট গ্রুপে ক্লাস রেকর্ড থাকবে। ক্লাস পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকবে। প্রিলি পরীক্ষার পরে আমরা আমাদের ক্লাস নোট এবং লেকচার শিট, হ্যাঁ, এই সব জায়গা থেকে আপনাদেরকে দেখাবো যে আমাদের 130টা 40টা 50টা যে কয়টা কোশ্চেন কমন থাকে, এটা দেখানোর পরে ক্লাস ডিলিট দেওয়া হবে, এর আগে না। এক্সাম বেসে ভর্তি হওয়া যাবে কিনা? ভর্তি হওয়া যাবে, টেনশন নেই। আনসার করেন 4 নাম্বার। ইট এক্সপ্রেস এ সিঙ্গেল আইডিয়া, ইট ইজ ইনকমপ্লিটেবল উইথ আ ক্লজ। তারপরে ইট ফর্মস এ কমপ্লিট সেন্টেন্স, ইট ইজ সিনোনিমাস উইথ ক্লজ। আমরা কি বলেছি? এক্সপ্রেস এ সিঙ্গেল আইডিয়া। ওকে, এইবার আমাদের ফ্রেজ অন এন এভারেজ মোটামুটি 8-10 প্রকার ফ্রেজ আছে। কত প্রকার বলেন তো? 8-10 প্রকার ফ্রেজ আছে। এখানে যদি আমরা একটু দেখাই, এখানে 10 প্রকার ফ্রেজের বর্ণনা দেওয়া আছে। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং জিরান্ডাল ফ্রেজ। 10 প্রকার ফ্রেজ। আমরা পরীক্ষার জন্য যেটা পড়বো, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ নিয়ে আমরা এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। তারপরে আমি জাস্ট সংক্ষেপে 2-1টা কথা বলে দিব, না এটা লাগবে না। তাহলে আমরা ফ্রেজ পড়বো, সবাই লেখেন। ফ্রেজ পড়বো কয়টা বলেন তো? 4টা। বলেন ফ্রেজ পড়বো কয়টা বলেন তো? 4টা। এতবার বললাম ফোন দিন না, তারপরে ফোন দিচ্ছি। ফ্রেজ পড়বেন কয়টা বলেন তো? 4টা। এই 4টা আমরা পরীক্ষার হলে আমরা রিভিশন দিব 4 মিনিটে। বলেন দ্রুত, বলেন দ্রুত। ক্লাস করেন এখন ক্লাস করেন না, এরপরে দেখবেই। ক্লাস করেন এখন ভাই। ওকে, ভর্তির জন্য ফোন দিয়ে টাকা পাঠায় এটা হয়? ওকে, 4টা বলবো। ওকে, খাতায় লেখেন নাউন ফ্রেজ। খাতায় লেখেন নাউন ফ্রেজ, PHRASE, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ খাতায় লেখেন কি বলেন তো? নাউন ফ্রেজ। আচ্ছা, একটা লাইন লিখবেন এইভাবে যে যেখানে 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 নাউন বসতে পারে, নাউন বসতে পারে,
ঠিক সেখানে সেখানে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসবে, ঝামেলা শেষ। নাউন ফ্রেজ বসবে। তা নাউন কোথায় বসতে পারে বলুন তো? এক নাম্বার, নাউন কোথায় বসতে পারে? ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্ব এর সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে। নাউন দুই নাম্বার কোন জায়গায় বসতে পারে বলুন তো? ভার্ব এর অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে। তিন নাম্বার নাউন কোথায় বসতে পারে বলেন তো? আচ্ছা, তিন নাম্বার নাউন কোথায় বসতে পারে লিখবেন প্রেপোজিশন, প্রেপোজিশন, পসেসিভ, পসেসিভ, ডিটারমিনার, প্লাস নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, প্লাস নাউন ফ্রেজ। ঝামেলা শেষ। দেখেন কি বলছে বলেন তো? নাউন কোথায় বসতে পারে? ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে। নাউন কোথায় বসতে পারে? ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে। নাউন কোথায় বসতে পারে? ভার্বের অবজেক্ট হিসাবে বসতে পারে। ঠিক আছে? নাউন তিন নাম্বার কোথায় বসতে পারে? প্রেপোজিশনের পরে যদি একটা ফ্রেজ থাকে ওটার নাম নাউন ফ্রেজ। পসেসিভ এর পরে যদি একটা ওয়ার্ড ফ্রেজ থাকে ওটার নাম নাউন ফ্রেজ। আমরা আগে ফ্রেজ শিখছি, এখন যেখানে নাউন বসবে ওটা নাউন ফ্রেজ দিয়ে দেব। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। ডিটারমিনারের পরে যদি একটা ফ্রেজ থাকে তাহলে সেটা কি বলেন তো? নাউন ফ্রেজ। চার নাম্বার লিখবেন, চার নাম্বার কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। এখানে ব্র্যাকেটে লিখে রাখবেন বি ভার্বের পরেরটা, বি ভার্ব এর পরেরটা, বি ভার্বের পরেরটা। সাধারণত এখান থেকে প্রশ্ন হয়, বি ভার্বের পরেরটা। জাস্ট এই পাঁচটা পয়েন্ট লিখেন, জাস্ট এই পাঁচটা পয়েন্ট লিখেন, জাস্ট এই পাঁচটা পয়েন্ট লিখেন। যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসে। যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। তো নাউন বসতে পারে কোথায় বলুন তো? ভার্বের সাবজেক্ট হিসাবে। আবার নাউন বসতে পারে কি বলুন তো? ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসাবে। প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে ওটা কি হয়? নাউন হয়। তাহলে প্রেপোজিশনের পরে যদি ফ্রেজ থাকে, একটা ফ্রেজ থাকে, ওটা নাউন ফ্রেজ। ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি? নাউন হয়। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড যদি থাকে তাহলে ওটার নাম কি? নাউন ফ্রেজ। আবার কমপ্লিমেন্ট হিসেবে কে বসতে পারে বলেন তো? নাউন ফ্রেজ। আমি বলছি কি, তাহলে মনে রাখতে হবে যে বি ভার্বের পরে নাউন ফ্রেজ বসে। তারপরে বলেন তো? বি ভার্বের পরে নাউন ফ্রেজ লেখা। এতটুকু লিখা হলে আমরা একটু ডান লিখে দিব, এতটুকু লিখা হলে আমরা একটু ডান লিখে দিব, এতটুকু লিখা হলে আমরা একটু ডান লিখে দিব। আচ্ছা, এতটুকু লিখা হলে আমরা একটা ডান লিখে দিব। এই নাউন ফ্রেজ থেকে 41তম বিসিএস প্রিলিমিতে প্রশ্ন আসছে, 46 বিসিএস প্রিলিতে প্রশ্ন আসছে, এবং আরো বহু পরীক্ষায় প্রশ্ন আসছে। আশা করা যায় আমাদের সামনেও আমরা ইনশাল্লাহ পাবো। এটা একটু ডান লিখে দিতে হবে। ওকে, নেক্সট। পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি। চলেন তো দেখি কেমন প্রশ্ন আসছে। এইখানে কথাগুলো এইটাই দেখেন। আমি যেই কথাটা বলছি, এ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। এটা বলছে কি হাই স্কুল ইংলিশ গ্রামারের লেখক রিনেন মার্টিন। ওই ইংলিশ কথাটাকে আমি আমার ভাষায় ট্রান্সলেশন করে বলেছি যে আমরা প্রথমে শিখছি ফ্রেজ, কতগুলো ওয়ার্ডের সমষ্টি। তার নাউন ফ্রেজ কি? যেখানে নাউন বসবে, জামার আছে। ঠিক আছে, ওকে। এখানে আপনার একটু বিস্তারিত বলা দেয়া আছে, এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশন। এই যে উদাহরণগুলো দেয়া আছে, খুব খেয়াল করেন। এই যে উদাহরণগুলো দেয়া আছে, এই যে উদাহরণগুলো দেয়া আছে, এই সবগুলা উদাহরণ নেওয়া হয়েছে মহিউদ্দিন এন্ড কাসেম স্যারের ফাংশনাল ইংলিশ গ্রামার বই থেকে। এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে ভার্ব কোনটা বলেন তো? এই যে ফোক হচ্ছে ভার্ব। তা ভার্বের সাবজেক্ট হিসেবে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড আছে। তাহলে এই অংশটুকু ভার্বের সাবজেক্টের জায়গায় বসছে। তা ভার্বের সাবজেক্টের জায়গায় যেখানে বসছে, এটা কি একটা ফ্রেজ হয়েছে? হ্যাঁ, ফ্রেজ হয়েছে। ভার্বের সাবজেক্টের জায়গায় যেহেতু বসছে, ভার্বের সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। তাহলে ভার্বের সাবজেক্টের জায়গায় ফ্রেজ বসলে ওটার নাম কি? নাউন ফ্রেজ। ওকে, দেখেন ফ্লেশ এন্ড ব্লাড ক্যান নট ভিয়ার। দেখেন এইটা হচ্ছে ভার্ব। তা ভার্বের সাবজেক্টে দেখেন একটা, দুইটা, তিনটা ওয়ার্ড আছে। এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। তার মানে একটা ফ্রেজ। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কোন ফ্রেজ বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। ওকে, পরবর্তী দেখেন আমাদের একটা ওয়ার্ড আছে ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে। ইনফিনিটিভ দিয়ে শুরু হইতে পারে, জিরান্ট দিয়ে শুরু হইতে পারে, যা মন চাই তা থাকুক। দেখেন ইনফিনিটিভ এইটা কি বলেন তো? নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা টোটাল গুনি একটা, দুইটা, তিনটা ভার্ব, তিনটা ওয়ার্ড আছে।
তিনটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে বলেন তো? তিনটা ওয়ার্ড আছে। আচ্ছা, ওই যে বলছিলাম যে নন ফাইনিট ভার্ব থাকতে পারে, মনে আছে? তাহলে এটা কোথায় বসছে? ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। তা ভার্বের সাবজেক্ট হিসেবে যদি বসে, ওটা কি হয় বলেন তো? নাউন ফ্রেজ হয়। ওকে, এর পরবর্তী এক্সাম্পলটা দেখেন, খুব খেয়াল করেন। হি ইজ গোয়িং হোম ইজ আনসার্টেন। এখানে ভার্বটা কোনটা? ইজ। তাহলে একটা, দুইটা, তিনটা ওয়ার্ড আছে। তিনটা ওয়ার্ডের ভিতরে কি কোথাও ফাইনিট ভার্ব আছে? না। আমি বলছিলাম, মনে আছে, ফ্রেজে নন ফাইনিট ভার্বও থাকতে পারে। এই যে দেখেন, নন ফাইনিট ভার্ব আছে। ফ্রেজে নন ফাইনিট ভার্ব থাকতে পারে, নন ফাইনিট ভার্ব থাকতে পারে। তো ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে ইজ ইকুয়াল টু ভার্বের। ওকে, বুঝাতে পারলাম? ওকে, নেক্সট। এবার দেখেন বিসিএস প্রিলিমিনারিতে কেমন প্রশ্ন হয়েছে। 46 বিসিএস একটা প্রশ্ন আসে, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা এটা বলেন। এক নাম্বার কোশ্চেন, রাইটিং আ ডায়েরি ইজ, ভার্ব কে বলেন তো ভাই? এই যে ইজ। বলেন ভার্ব কে? ইজ। একটা, দুইটা, তিনটা ওয়ার্ড আছে। ভার্বের সাবজেক্ট হিসাবে একগুচ্ছ ওয়ার্ড আছে, শব্দ আছে, যেখানে ফাইনিট ভার্ব নাই, ওটার নাম ফ্রেজ। এটা একটা ফ্রেজ। তা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, তার নামে কি বলেন তো? এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। আমি কি বোঝাতে পারলাম? এরপরে পরবর্তীতে যান। পরবর্তী কোশ্চেনটা আসছে কত? 41তম বিসিএস পরীক্ষায়। দেখেন, এটা হচ্ছে ভার্ব। ভার্বের পূর্বে একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড আছে। এইখানে কি ফাইনিট ভার্ব আছে? টু উইন হচ্ছে নন ফাইনিট ভার্ব না। বা তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন বসতে পারে। তাহলে এইটাও কে বলেন তো? নাউন ফ্রেজ। কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, ইজ নট ইজি। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে বলেন তো? পাঁচটা ওয়ার্ড আছে। এখন পাঁচটা ওয়ার্ড আছে, এখানে কি কোনো ফাইনিট ভার্ব আছে? না। এগুলা কোথায় বসছে? ভার্বের সাবজেক্ট হিসাবে। কারণ ভার্বের আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট হিসেবে নাউন বসে, নাউন যে জায়গায় বসে সেই জায়গায় নাউন ফ্রেজ বসে। এটা আসছে আমাদের কততম পরীক্ষা বলেন তো? এটা হচ্ছে পিএসসি 21 সালে একটা প্রশ্ন আসছে। এরপর পরবর্তী কোশ্চেন, টু রাইট ওয়েল রিকোয়ার্স। খুব খেয়াল করেন, রিকোয়ার্স। এই যে দেখেন ভার্ব, কি পাইছি বলেন তো? ভার্ব পেয়ে গেছি। তো ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। সুতরাং টু রাইট ওয়েল এটা হচ্ছে একটা কি? নাউন ফ্রেজ। এটা কত তবে আসছে? এটাতে আসছে আমার না, এই এক্সাম্পলটা হুবহু কোথায় দেয়া আছে? পিকেটি সরকারের বই থেকে দেয়া আছে। দেখেন, এইখানে আরো প্রচুর এক্সাম্পল গুলো দেয়া আছে। এগুলা রেফারেন্স ভিত্তিক বই থেকে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, ওই জায়গাগুলো থেকে আমি বিগত বছরের কোশ্চেন গুলো সহ এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখেন, সুইমিং ইন দ্য রিভার, এগুলো বারবার পরীক্ষায় আসছে। দেখেন, খুব খেয়াল করেন। যেমন স্ট্যান্ডিং অ্যাবাউট ইন আ কোল্ড হোয়াইট উইন্ড, কয়টা আছে বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে? সাতটা ওয়ার্ড আছে। কিন্তু এটা কোথায় বসছে বলেন তো? এই যে ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। নাউন যেখানে বসতে পারে, নাউন ফ্রেজ সেখানে বসতে পারে। পানির মতো ক্লিয়ার কিনা বলেন তো? বলেন, পানির মতো ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। একদম ক্লিয়ার হয়েছে কিনা একটা বলেন। আপনার কাজ হচ্ছে বাকিগুলা হচ্ছে আপনি প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? 2 নাম্বার। ওকে, বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস করে ফেলা। দ্রুত খেয়াল করুন। এই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলতে হবে। সাজেশন বেচে যারা আছি তারা ক্লিয়ার হয়েছে কিনা, অন্যান্য বেচ থেকে যারা আছি বা যারা পেজের বাইরে, পেইড বেসের বাইরে আছে, তাদেরকে একটু রেসপন্সিভ হইতে হবে। আপনি যেহেতু এখন এই মুহূর্তে আপনি বিসিএস এর জন্য বসছেন, সুতরাং আপনার রক্ত অলওয়েজ গরম থাকতে হবে, নাহলে আপনি পারবেন না। আপনার ব্লাড অলওয়েজ গরম থাকতে হবে। পড়াশোনার বিষয়, আবার অন্য বিষয় না। আপনাদের রক্ত গরম থাকে ঠিকই, কিন্তু অন্য জায়গায় থাকে। ক্লিয়ার সবার কাছে? ওকে, পরবর্তী কোশ্চেন কি বলেছিলাম? ভার্বের অবজেক্ট হিসাবে কি বসে? ভার্বের অবজেক্ট হিসাবে কি বসে? এখন অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে না? অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে না? পারি। এইখানে আমরা একটু বেসিক নিয়ে কথা বলবো। মনে রাখবেন, ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। এটা ভালোভাবে মনে রাখবেন। ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। অথবা আবার একটা মনে রাখবেন, ভার্বের পরে যদি ইট ব্যবহার করতে পারেন, তখন মনে রাখবেন এখানে অবজেক্ট আছে। ভার্বের পরে কি ব্যবহার করবেন? ইট। ভার্বের পরে যদি ইট ব্যবহার করতে পারেন, তখন সেই ক্ষেত্রে মনে রাখবেন এখানে কি আছে ভাই বলেন তো? অবজেক্ট আছে। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি। 2 নাম্বার, দা বয় ওয়ান্টস টু গো হোম।
দা বয় ওয়ান্টস টু গো হোম, এই যে দেখেন এইটা হচ্ছে ভার্ব। দা বয় ওয়ান্টস ইট, দেখেন তো দা বয় ওয়ান্টস ইট, ইট দ্বারা রিপ্লেস করতে পারেন না? করতে পারেন। তার মানে এতটুকু অংশ হচ্ছে আমাদের কি, এতটুকু অংশ, এটার নামে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ ভার্বের সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে বসতে পারে, এটা মাথায় রাখতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ ভার্বের সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে বসতে পারে। আই লাইক, এখন আই লাইক ইট ব্যবহার করতে পারেন না? তাহলে ইট যেহেতু ব্যবহার করতে পারেন, এ দেখেন একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে, এখানে ফাইনিট ভার্ব নেই, তার মানে একটা ফ্রেজ, তো ইট ব্যবহার করতে পারলে ওটা নাউন ফ্রেজ, কারণ এখানে অবজেক্ট আছে। দ্য ম্যান ওয়ান্টস সামথিং, ওয়ান্টস এর পরে ইট ব্যবহার করতে পারেন কিনা? পারেন না? পারেন। আবার প্রশ্ন করেন হোয়াট ডাজ দ্য ম্যান ওয়ান্ট, ম্যানটা কি চায় বলেন তো? কিছু একটা খেতে চায়, একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, তার মানে কি অবজেক্ট হিসেবে বসেছে, তার মানে কি বলেন তো? নাউন ফ্রেজ। ওকে, 5 নাম্বার কোশ্চেনটা আমরা একটু নিজেরা করব বুঝে বুঝে। 5 নাম্বার কোশ্চেনটা আমি কোথায় থেকে নিয়েছি, এটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। 5 নাম্বার কোশ্চেনটা নিয়েছি এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন এন্ড ট্রান্সলেশন, আমরা পিকেডি সরকার স্যারের বই থেকে নেওয়ার চেষ্টা করেছি। 5 নাম্বার প্রশ্নটা আমরা সবাই উত্তর করে ফেলবো। কোশ্চেন নাম্বার কত ভাই? 5। কোশ্চেন কত? 5। 5 নাম্বার সবাই উত্তর করেন। কোশ্চেন নাম্বার 5। দ্রুত উত্তর চাই। 5 নাম্বার উত্তর করেন। 5, বুঝে বুঝে উত্তর করেন, বুঝে বুঝে উত্তর করেন। 5 নাম্বার কোশ্চেনে কি আছে ভাই বলেন তো? হি এনজয়স ইট, সে ইহা উপভোগ করে। হোয়াট ডাজ হি এনজয়, সে কি উপভোগ করে? সে এই যে নদীর দ্বারা হাঁটা উপভোগ করে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ার্ড আছে, এখানে কোনো ফাইনিট ভার্ব আছে? নাই। ইটের পরিবর্তে এই ওয়ার্ডগুলো আছে, সুতরাং এটা অবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটা নাউন ফ্রেজ। বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, এখানে প্রচুর এক্সাম্পল দেয়া আছে, প্রচুর প্রচুর, এক একটা 10টা 12টা করে এক্সাম্পল দেয়া আছে। ওকে, আমরা বলেছি কি বলেন তো? আমরা বলেছি, খুব খেয়াল করবেন, 3 নাম্বার যেটা বলছিলাম নাউন ফ্রেজ এজ এ কমপ্লিমেন্ট, 3 নাম্বার, ওটা মানে 4 নাম্বার বলেছিলাম আমরা, যে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। আচ্ছা, খুব খেয়াল করেন, এই মনোযোগ দেন। কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, এর পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম যে বি ভার্বের পরের অংশটুকু নাউন ফ্রেজ, মনে আছে? চলেন তো বি ভার্বে, কারণ অনেকের কমপ্লিমেন্ট টপিকটা ক্লিয়ার না। যেমন হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ নাউন ফ্রেজ, নিচের কোনটা নাউন ফ্রেজের উদাহরণ? এখন আমি বলেছি কি কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, কি বসে বলেন তো? কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? এটা চলুন একটু বুঝাই আসি, নাহলে ঝামেলা আছে। কমপ্লিমেন্ট জিনিসটাকে কি, এটা একটু বুঝাই। দেখেন, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, খুব খেয়াল করেন। আবার আবার লিখলাম হি বিকেম পলিটিশিয়ান, পলিটিশিয়ান অফ দ্য কান্ট্রি, সে দেশের কি রাজনীতিবিদ হয়েছিল। খুব খেয়াল করেন, মনোযোগ দেন। এই যে ভার্বকে আন্ডারলাইন করবেন, কাকে বলেন তো? ভার্বকে। যদি ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি একই হয়, তখন ভার্বের পরের অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়, আর কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। যাদের কমপ্লিমেন্ট সম্পর্কে একদম ধারণা নেই, অতি সংক্ষেপে এইটা আমরা একটু আলোচনা করলাম। এই যে ভার্ব দেখবেন, ভার্ব দেখবেন, কি দেখবেন বলেন তো? ভার্ব দেখবেন। এখন আমি কি বলেছি? ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ একই জিনিস বোঝাবে। যদি একই বোঝায়, তখন ভার্বের পরবর্তী অংশের নাম হচ্ছে কমপ্লিমেন্ট, আর এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আবার হি বিকেম আ পলিটিশিয়ান, একটা ব্যবহার করা উচিত। হি বিকেম আ পলিটিশিয়ান অথবা আ ফেমাস পলিটিশিয়ান অফ দ্য কান্ট্রি,
সে দেশের একজন রাজনীতিবিদ হয়েছিল। খুব খুব খেয়াল করেন, এই যে পলিটিশিয়ান অফ দ্য কান্ট্রি, এখন পলিটিশিয়ান হয়েছে কে বলেন তো? হি। এবার দেখেন, হি এবং পলিটিশিয়ান দেশের রাজনীতি একই ব্যক্তিকে বোঝাইছে। দ্যাট ইজ হোয়াই এইখানে বিকাম শব্দটা লিঙ্কিং ভার্ব। এতটুকু অংশের নাম কি ভাই বলেন তো? এতটুকু অংশের নাম হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক এইরকম ভাবে খুব খেয়াল করেন, এইরকম ভাবে একটু খেয়াল করেন যে আশরাফুল ওয়াজ দ্য ম্যান অফ ম্যাচ। দেখেন এই যে দা ম্যান অফ ম্যাচ কে বলেন তো? আশরাফুল। তা আশরাফুল আর দা ম্যান অফ ম্যাচ কে আলাদা নেই? একই একই। সুতরাং এইটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন বলতে পারেন ভাই বি ভার্বের পরে এইটা কেন হলো না? দেখেন দা টিচার ইজ ইন দা ক্লাস। খুব খেয়াল করেন তো, ইন দা ক্লাস আর দা টিচার কি একই জিনিস? না, ভিন্ন জিনিস। এই কারণে আমাদের এটা কমপ্লিমেন্ট হয়নি। পরবর্তীতে দা গার্ল ইন ব্লো, এটা তো আমাদের এমনিই হয় নাই। হোয়াট ইজ লোডেড ক্যান নট বি প্লোটেড, এটা তো আমাদের এমনিতেই হয় না, ক্লজ আছে, ফ্রেজ নেই। তার আনসার কোনটা বলেন তো? এ নাম্বার। পরবর্তী কোশ্চেন দেখেন, হি ইজ এন আইশোর। বলছিলাম এই যে আর্টিকেলের পরে যদি ফ্রেজ থাকে তাহলে ওটার নাম কি বলেন তো? নাউন ফ্রেজ, জামেলা শেষ। বিপল ইজ আ ম্যান অফ লেটার্স। দেখেন এই যে বি ভার্ব আছে, এ ম্যান অফ লেটার্স মানে কি বলেন তো? বিদ্বান ব্যক্তি। এখন বিদ্বান ব্যক্তি কে? বিপুল। বিপুল আর বিদ্বান ব্যক্তি একই। দ্যাট ইজ ওয়াই এ ম্যান অফ লেটার্সটা কি বলেন তো? নাউন ফ্রেজ। হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, এটা বিগত বছরের প্রশ্ন। সুতরাং এগুলা কি বলেন তো? এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। কমপ্লিমেন্টটা আমাদের ফ্রেজের জন্য খুব গুরুত্বপূর্ণ আসে। তারপরে আমি আশা করি মানে ক্লজের জন্য ফ্রেজে আসলেও আমি আশা করি আপনি পারবেন। বুঝতে পারলাম? ওকে, পরবর্তীতে আমরা আরেকটু যাব। এটা লাগবে না, হ্যাঁ এটা লাগবে না। এইবার আমরা একটা জিনিস দেখি। দেখেন এখান থেকে একটু খেয়াল করেন, এখানে লাগবে না, তারপরে আমি জাস্ট একবার বলি। এই যে পসেসিভের পরে ওয়ার্ড থাকলে ফ্রেজ হয়, এই যে ডিটারমিনার ওয়ার্ড থাকলে একটা পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তার মানে এটা নাউন ফ্রেজ। ডিটারমিনারের পরে ওয়ার্ড থাকলে নাউন ফ্রেজ হয়, তার মানে এটা নাউন ফ্রেজ। প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে ফ্রেজ হয়, তার মানে এটা নাউন ফ্রেজ। আমি কি এই যে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন ফ্রেজ হয়, এই যে এটা নাউন ফ্রেজ। আবার আফজাল, এই যে মাই বেস্ট ফ্রেন্ড, পসেসিভ হিসাবে নাউন ফ্রেজ বসতে পারে। তো পসেসিভ হিসেবে নাউন বসতে পারে, আবার পসেসিভ হিসেবে নাউন ফ্রেজও বসতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ না, এটা আপনাদের জন্য পরীক্ষায় লাগবে না। ওকে, তাহলে এখন পর্যন্ত যতটুকু পড়াইছি এতটুকুতে নাউন ফ্রেজ ক্লিয়ার কিনা বলেন? নাউন ফ্রেজ যদি ক্লিয়ার হয় তাহলে এনসি লিখবেন। তাহলে আপনার জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনটা? ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে আর ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। এই দুইটা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন কঠিন করে নাউন ফ্রেজ থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বা কমপ্লিমেন্ট এজ এ নাউন ফ্রেজ এখান থেকে প্রশ্ন আসতে পারে। তা আমার বিশ্বাস যে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে এবং ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে, এই দুইটা থেকে প্রশ্ন আসলে এই দুইটা নিয়ম থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। নাউন ফ্রেজ ক্লিয়ার? নাউন ফ্রেজ ক্লিয়ার? ওকে, এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখবো আমরা। জাস্ট আমরা সর্বোচ্চ আমরা 5 মিনিট ধরলাম, কোনো সমস্যা নেই। খাতায় লেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখে একটা কথা লিখবেন, যেই কথাটা নাউন ফ্রেজের সময় লিখছিলেন। অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখে লিখবেন যেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে। এটা লিখার জন্য লিখবেন, এটা প্রশ্ন সলভ করার জন্য দরকার নেই, লাগবে না। যেখানে যেখানে না অ্যাডজেক্টিভ বসতে পারে ঠিক সেখানে সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে, এটা জাস্ট লিখার জন্য লিখবেন। আমি আশা করি লিখবেন। ওকে, এর পরবর্তীতে এই এক্সাম্পলটা এইখানেও লেখা আছে। এই যে অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডাজ নট ওয়ার্ক দ্য অ্যাডজেক্টিভ। কে বলছে বলেন তো? রিনিয়ান মার্টিন, হাই স্কুল ইংলিশ গ্রামারের লেখক বলছে। আমরা এগুলো দেখবো না। এখানে কয়টা উদাহরণ দেয়া আছে দেখেন। এই উদাহরণ কয়টা আমরা নেয়ার চেষ্টা করেছি মহিউদ্দিন কাসেম স্যারের এ ফাংশনাল ইংলিশ, এ টেক্সট বুকস ফাংশনাল ইংলিশ গ্রামার বই থেকে। এখানে একটু খেয়াল করেন তো, আমি কিছু বলবো না, আপনি একটু তাকান। মিস্টার চৌধুরী ইজ আ ম্যান, এই যে দেখেন মেন শব্দটা কি বলেন তো? নাউন। বলেন মেন শব্দটা কি? নাউন। নাউনের পরে এখানে দুইটা ওয়ার্ড আছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। ওকে, আবার দা বেবি শব্দটা কি বলেন তো? নাউন। আবার এখানে কি বলেন তো? একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে কিন্তু পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। চারটা ওয়ার্ড আছে, কি দিয়ে শুরু হয়েছে বলেন তো? পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। ওকে, আবার দা মেন, একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে, পার্টিসিপল দিয়ে শুরু, মানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। দা ব্রিজ ডেস্ট্রয়েড বাই ফ্লাড, একটা দুইটা তিনটা, তার মানে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। প্যাসেঞ্জার্স ইনজুর্ড, মানে এখানে আমাদের নাউন
নাউনের পর এখানেও কি বলেন তো পাস্ট পার্টিসিপল, মানে পাস্ট কি বলে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে আমাদের, একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, একটা পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। এবার খেলাটা দেখাই। এই যে এক্সাম্পলগুলো লিখছি, আপনার উচিত এই এক্সাম্পলগুলো স্ক্রিনশট দিয়ে, আমি তো শীট দিয়েই দিব আপনারা প্র্যাকটিস করার জন্য। এই এক্সাম্পলগুলোর নিচে কি লিখবেন জানেন? এভাবে লিখবেন, লিখবেন নাউন এর পরে, লিখবেন নাউন এর পরে প্রেপোজিশন অথবা পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজ এর নাম, ফ্রেজটি অ্যাজেটিভ ফ্রেজ হয়, ADJECTIV অ্যাজেটিভ ফ্রেজ হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক এই নিয়ম থেকে আসবে, টেনশন নেই। একটা লাইন লিখবেন শুধু। আমি বলছিলাম 5 মিনিট, তো এই জন্য এগুলো আমি বলি যে উত্তর করতে 30 সেকেন্ড সময় লাগে। কিসের 30 সেকেন্ড? দাগাইতে যা সময় লাগে, আপনি জাস্ট চোখের নজরে দেখবেন আর দাগাবেন। বুঝাতে পারলাম? লেখেন নাউন এর পরে কি দিয়ে শুরু করছি বলেন তো? তা আমরা কি মুখস্থ করছি? না, আমরা নিজের চোখে দেখছি এখানে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এখানে পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দুইটা শুরু হয়েছে, পাস্ট পার্টিসিপল দিয়ে দুইটা শুরু হয়েছে। বুঝাতে পারলাম? এই কারণে আমরা দেখে দেখে লিখছি। প্রত্যেকটার পরে কি এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এটা নাউন। বলছে কি নাউনের পরে প্রেপোজিশন অথবা পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজটার নাম অ্যাজেটিভ ফ্রেজ। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম রাখার দরকার নেই। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দরকার নেই। এই লেখা হলে ডান লিখবো আমরা, লেখা হলে ডান লিখবো, লেখা হলে ডান লিখবো, লেখা হলে ডান লিখবো দ্রুত। দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, ভালো পড়ালেও তো স্টুডেন্ট বলারও মন নাই। লেখা হয়েছে, ডান। এবার উত্তর করেন তো। 46 BCS এর প্রশ্ন আমি বলবো না, আপনারা উত্তর করবেন। আমি বলবো না, এইটাই ধরেন পরীক্ষায় প্রশ্ন আছে, উত্তর করেন। হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। উত্তর করেন তো কোন ফ্রেজ? উত্তর করেন কোন ফ্রেজ? আমি বলবো না, আপনারা উত্তর করেন। আমি বলবো না, আপনারা উত্তর করেন। ভাইয়া আমার আম্মু আমার সাথে বসে ক্লাস দেখছে, আপনার আম্মাকে সালাম আমার পক্ষ থেকে, সালাম নেবেন এবং আন্টি দোয়া করবেন আমাদের জন্য যেন সহজভাবে পড়াতে পারি। ঠিক আছে? যেন আরো সহজভাবে পড়াতে পারি। দেখেন খুব খেয়াল করেন তো, হি ইজ আ ম্যান, কিচ্ছু দেখার দরকার নাই। পরীক্ষার হলে শুধু কি দেখবেন? এই যে ম্যান নাউন আছে, তো নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, আন্দাজি দাগান নাউন ফ্রেজ, সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখেন আমরা আরো 3-4টা কোশ্চেন আমরা করে দিব, বাকিটা আপনারা করবেন। সবগুলো বিগত বছর আসা প্রশ্ন। দেখেন দা পিপল নাউন আছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, জামেলা শেষ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এম এ নাউন দিয়ে, নাউন আছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, জামেলা শেষ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ থিংক নাউন দিয়ে শুরু হয়েছে, অফ বিউটি দুইটা ওয়ার্ড, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। তার মানে আমাদের কি বলেন তো? আমাদের নাউন, আমাদের কি বলেন তো? নাউন ফ্রেজ। আ উইমেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা যেমন জয়টা মন সেই ওয়ার্ড আওয়ার থাকো, নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই 7 নাম্বারটা একটু ঝামেলা পড়বেন, এই জন্য একটু ব্যাখ্যা করে দিই যদি ডিরেক্টলি আসে। দেখেন দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল। দেখেন হার্ড এন্ড ফাস্ট মানে কি বলুন তো? ফিক্সড, FIXED, ফিক্সড। এখন ফিক্সড শব্দটা কি বলেন তো? ফিক্সড শব্দটা কি? অ্যাডজেক্টিভ, ফিক্সড। এখন এখানে রুল শব্দটা কি বলেন তো? নাউন। আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচে পড়াই, পেড বা ডিটারমিনার পরে দুইটা ওয়ার্ড থাকলে এটা সবসময় নাউন হয়। আবার উল্টাটা পড়বেন যে নাউনের পূর্বে একটা ফ্রেজ থাকলে ওটার নাম অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম কি? অ্যাডজেক্টিভ। তো সুতরাং নাউনের পূর্বে ফ্রেজ আছে, ওটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার অন্য সেন্স থেকেও যদি বলি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ যে কাজ করে অ্যাডজেক্টিভের সেই একই কাজ করে,
এখানে অ্যাজিটিভ বসতে পারে, এই জন্য এখানে অ্যাজিটিভ ফ্রেজ বসেছে। আবার নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে অ্যাজিটিভ হয়, আবার নাউনের পূর্বে একটা ফ্রেজ আছে, এই জন্য অ্যাজিটিভ ফ্রেজ। আবার ডিটারমিনারের পরে এবং পিএবিসির পরে, ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা নাউন হয় বাম দিক থেকে, দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাজিটিভ হয়। তাহলে এইখানে যেহেতু নাউন, তাহলে এখানে অ্যাজিটিভ হওয়ার কথা, যেহেতু ফ্রেজ আছে, ইজ ইকুয়াল টু অ্যাজিটিভ ফ্রেজ। যাদের বেসিক ইংলিশ দুর্বল তারাও আমি আশা করি এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারবেন। দা বেগার নাউন পাইছেন, এই যে ইন ফ্রন্ট অফ দা জামন সাইড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, পাঁচটা ওয়ার্ড আছে, তো কি হইছে? অ্যাজিটিভ ফ্রেজ। দা বুক অ্যাজিটিভ ফ্রেজ, দা বয় অ্যাজিটিভ ফ্রেজ, দা ম্যান অ্যাজিটিভ ফ্রেজ, দা ট্রি অ্যাজিটিভ ফ্রেজ, দা গার্ল অ্যাজিটিভ ফ্রেজ। এরপরও যদি আপনি না পারেন তাহলে আপনি ফ্রিলি পাস করতে পারবেন না। এরপরও যদি না বুঝেন তাহলে এত মিষ্টি কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। আমি আশা করি বুঝতে পারছেন। এই অ্যাজিটিভ ফ্রেজ কি পানি পানি লাগছে রে? অ্যাজিটিভ ফ্রেজ কি পানি পানি লাগছে বলেন? অ্যাজিটিভ ফ্রেজ দেখেন, আমি অনেক ব্যাখ্যা করে করে খুঁটিনাটি করে করে পড়াই, না হলে অ্যাজিটিভ ফ্রেজ পড়াইতে আমার 2 মিনিট লাগে না। অনেকগুলা প্রশ্ন ব্যাখ্যা সহ করে দিয়েছে। আমি বলেছি যে এই টপিকগুলোর ক্লাস দেওয়া হবে, এগুলো বেসিক থেকেই দেওয়া হবে, যেন পরীক্ষায় আসলে মিস না হয়। ওকে, এই দ্রুত বলেন, অ্যাজিটিভ ফ্রেজ কি পানির মতো লাগতেছে? দ্রুত দ্রুত। ওকে, থ্যাংক ইউ। পরবর্তীতে অ্যাডভার্ব ফ্রেজ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে প্রশ্ন যেহেতু এইবার চলে আসছে, 46-এ চলে আসছে, সামনের বার অর্থাৎ 47-এ অ্যাডভার্ব ফ্রেজ থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। সামনের বার, দ্যাট মিন্স 47তম বিসিএস-এ অ্যাডভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো পরীক্ষার পরে মিলাবেন। আমি একটা কথা বলি যে পরীক্ষার হলে যে প্রশ্ন পাওয়ার পরে যদি আমার কথা মনে না পড়ে, তাহলে হয় আপনি পাগল, নাহলে আমি পাগল, হয় আপনি কিচ্ছু বুঝেন না, নাহলে আমি কিচ্ছু পড়াইতে পারি না। পরীক্ষার হলে প্রশ্ন পাইলে অন্য 170 মার্কের বেলায় কি হয়েছে আমি কিচ্ছু জানি না, 135-এ, কিন্তু ইংরেজি প্রশ্ন পাওয়ার পরে আপনি আমার নাম মনে, মানে এটা আপনার চোখের সামনে ভাসবে, মানে আপনার ভিতরে এতটুকু মনে হবে যে না, আমি পরীক্ষাটাতে শান্তি পাইতেছি। এতটুকু বিশ্বাস রেখে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা এই বিশ্বাসটুকু রাখিয়েন ইনশাল্লাহ। যখন পড়ি তখন পানি পানি লাগে, কিছুদিন পর পর সব ভুলে যায়। তো আপনার কাজই তো পড়া, আপনি বাদ দিয়ে কিছুদিন পর পর পড়বেন। আপনি কি পড়াশোনাকে বউ পাইছেন যে কিছুদিন তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাই দিয়ে আবার চলে আসবেন? পড়াশোনা হচ্ছে আপনার এমন জিনিস, যেটা চাকরি না পর্যন্ত প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি এটা আপনাকে মানে রিভাইজ করতে হবে। আর বিষয়টা এরকম না যে না, বিষয়টা না তোমার ভালো লাগে না, বাপের বাড়ি পাঠাই দিলাম, 6 মাস পরে আসো, আমি এই দিক দিয়ে টাঙ্গি মারলাম, হয় না তো ভাই, এইভাবে পড়াশোনা হয় না। একদম স্টিক টু স্টাডির ভিতরে থাকতে হবে। ওকে, এই যে সুপার কনফিউশন ক্লিয়ার, এটা লাগবে না আপনাদের জন্য, সুপার কনফিউশন ক্লিয়ার আপনাদের লাগে না। অ্যাডভার্ব ফ্রেজ, খাতায় লেখেন অ্যাডভার্ব ফ্রেজ। এখানে একটা জিনিস ঘটনা ঘটাবো, খাতায় লেখেন অ্যাডভার্ব ফ্রেজ, এই লাইনটা আবার লিখে ফেলবেন। ওই যে রিনেন মার্টিনের ডেফিনিশনটা আমি আবার দিয়ে রাখছি। An adverb phrase, এটা পোলাপান কল দেয়। An adverb phrase কি বলছি? An adverb phrase is a group of words that does not, এই কল দিয়ে না, আমি ক্লাসে ভাই, আপনার ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে গার্ডিয়ান পেজে মেসেজ দেন, ক্লাসে ভাই আমি। ওকে, আমরা অ্যাডভার্ব ফ্রেজ পড়াবো, একটু খাতায় একটু লিখে রাখবো। হ্যাঁ, খাতায় একটু লিখবো প্রথমে অ্যাডভার্ব ফ্রেজ, কারণ আমার দৃঢ় বিশ্বাস অ্যাডভার্ব ফ্রেজ থেকে 47তমতে প্রশ্ন আসতেছে। অ্যাডভার্ব ফ্রেজ লেখেন, প্রথম পয়েন্ট লিখবেন, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, চারটা। কয়টা বলো তো? চারটা। এই চারটাকে রিলেটিভ অ্যাডভার্ব বলা হয়। এই চারটা কিয়ামতের আগের দিনে রিলেটিভ প্রনাউন হইতে পারে না। আমি কি বোঝাতে পারলাম? এই চারটা কখনো রিলেটিভ প্রনাউন হইতে পারে না। কি বলছি? ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে তা অ্যাডভার্ব ফ্রেজ হয়। অ্যাডভার্ব ফ্রেজ হয়।
ফ্রেজ অবলিক অ্যাডভার্ব হয়। কেন বলেন তো? কারণ ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওটার নাম অ্যাডভার্ব। অ্যাডভার্ব না থাকলে কি আসবে? অ্যাডভার্ব ফ্রেজ আসবে। অ্যাডভার্ব ফ্রেজ না থাকলে কি আসবে? অ্যাডভার্ব ক্লজ আসবে। কেমনে ভাই? যেখানে অ্যাডভার্ব বসে সেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে, সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ বসে। বোঝাতে পারলাম কিনা বলেন? বোঝাতে পারলাম কিনা বলেন? দ্রুত। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ওটার নাম কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইটাই এমনিতেই লিখছি। তো পরীক্ষার প্রশ্নে আমরা উত্তর করব কি দিয়ে বলেন তো? পরীক্ষার প্রশ্নে কি আমরা এটা দিয়ে হোয়ার, হোয়েন দিয়ে প্রশ্ন করে উত্তর করব? এত সময় কি পরীক্ষার হলে থাকে? থাকে না। তাহলে কি করব আমরা? এবার আবার চলে যাব। এইবার যে এক্সাম্পল গুলো নেওয়ার চেষ্টা করেছি এটাও আমি ফাংশনাল ইংলিশ গ্রামার থেকে নেওয়ার। এখন বলবেন ভাই আপনি বারবার একই রেফারেন্স বই থেকে প্রশ্ন নেন কেন? একই রেফারেন্স, এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন। আর এইখানে যে প্রশ্নগুলো আছে, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, এটার সাথে এমপিকিউ মোস্ট প্রবাবল কোশ্চেন হিসাবে অন্যান্য রেফারেন্স বইয়ের প্রশ্নগুলো দিয়ে নিয়ে আসছি আমি। একটু খেয়াল করেন তো, এদিক তাকান। এটা কি বলেন তো? ভার্ব। আবার তাকান, ভালো করে দেখেন, বড় করে দিচ্ছি যাতে দেখা যায়। আল্লাহ কই গেছে গে? ও পাইছি পাইছি। একটু খেয়াল করেন, হ্যাঁ একটু অপেক্ষা করেন। এক মিনিট লাগবে, কেমন? এক মিনিট লাগবে হচ্ছে আমাদের ফ্রেজ এন্ড ক্লজ, না? আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে গেছিল, হ্যাঁ যেখান থেকে গেছিলাম ঠিক এই জায়গায়। একটু বড় করতে চাইছিলাম, হঠাৎ করে বড় করতে গেলে আমার থাকে না মাথায়। ঠিক আছে, এটা কি ভার্ব না? দেখেন তো ভার্বের পরে কি দিয়ে শুরু হয়েছে? এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। বলেন ভার্বের পরে কি দিয়ে শুরু হয়েছে? বলেন তো? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। হি ইজ ইন দা রুম। হি ইজ ইন দা রুম। মানে প্রশ্ন করেন হোয়ার ইজ হি? সে কোথায়? ইন দা রুম, রুমে। তার মানে হোয়ার দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। ইজ ইকুয়াল টু কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার দেখেন হি ওয়ার্কড, এটাও কি বলেন তো? ভার্ব। তাহলে একটা দুইটা ওয়ার্ড আছে, কি দিয়ে শুরু হয়েছে? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আবার হি ওয়াজ, এটা কি বলেন তো? ভার্ব। আবার কি দিয়ে শুরু হয়েছে বলেন তো? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আবার হি কেম, কেমটাও কি বলেন তো? ভার্ব। তাহলে ভার্ব এটা দিয়ে কি দিয়ে শুরু হয়েছে বলেন তো? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। তাহলে সহজ বাংলা কি পাইলেন বলে? 2 নাম্বার পয়েন্টের পরে লিখবেন ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটার নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ভার্বের পরে, ডেফিনিশনটা যেন মুখস্থ লিখতে না হয়। ভার্বের পরে, ভার্বের পরে, ভার্বের পরে, ভার্বের পরে, ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার হোয়ার, হোয়েনের গোষ্ঠী কিলাম। হোয়ার, হোয়েনের গোষ্ঠী গিলার প্রয়োজন হলে আপনি পরীক্ষা বলতে বেরিয়ে আসেন, কোনো টেনশন নেই। ওকে, 2 নাম্বার পয়েন্টটা কি লিখবো এখানে? এখানে একটু লিখে দিব। লিখবেন ভার্বের পর, ভার্ব এর পরে কি দিয়ে শুরু হয়েছিল বলেন তো? প্রেপোজিশন। প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া, দিয়ে শুরু হওয়া ফ্রেজটি অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো। এরপরে বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো বিসিএস পরীক্ষা আসছে বা অন্যান্য পরীক্ষা আসছে, এগুলো আমি আপনাদের দিয়ে সলভ করাবো ইনশাল্লাহ। তবে কি চোখের নেশা কারো কাছে পড়ে গেছে ধরা, তাহলে কপাল যে ওর পোড়া। লুকো চুরি, লুকো চুরি সবখানে কি চলে, পাথরে ঘষলে পাথর আগুন জ্বলে। এদিক তাকান, লুক এট মি, এদিক তাকান, এদিক তাকান, খাতার দিকে না। এই দেখেন আমরা কোনো নিয়ম পড়ছি না। বিগিনস হচ্ছে ভার্ব,
ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, দুইটা ওয়ার্ড আছে, ফ্রেজ ইজ ইকুয়াল টু, এটার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারলাম কিনা পারলাম না? ওকে, এইবার আবার প্রশ্ন করেন, হোয়েন ডাজ আওয়ার ক্লাস বিগিন, কখন আমাদের ক্লাস শুরু হয়? ইন জানুয়ারি, জানুয়ারিতে। দ্যাট মিন্স ইট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বেসিক দিয়ে বলেন, শর্টকাট দিয়ে বলেন, আমার এখন টার্গেট বেসিক না, এখন টার্গেট হচ্ছে পরীক্ষায় মার্কস উঠানো। বুঝতে পারলাম? মনে রাখতে হবে। ওকে, 2 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা খুব সম্ভবত 40তম বা 37তম কোনো বিসিএস পরীক্ষায় আসছে, এক্স্যাক্টলি 40তম বিসিএস পরীক্ষায় আসছে। আমরা দুই ভাবে করার চেষ্টা করব। 2 নাম্বার কোশ্চেনটা, হি রেন, ভার্ব পেয়ে গেছি, টেনশন নাই, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, একটা দুইটা তিনটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? তিনটা ওয়ার্ড। তিনটা ওয়ার্ড, ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, চোখ বুঝে উত্তর দেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার মনে করেন আপনার চোখ বুঝে উত্তর দিতে ভালো লাগতেছে না, আপনি সময় পাইছেন, এখন টেনশন করে করে দাগাবেন। তাহলে কি দাগান? হি রেন উইথ গ্রেট স্পিড। প্রশ্ন করেন, হাউ ডিড হি রান, হাউ ডিড হি রান, সে কিভাবে দৌড়িয়েছিল? কিভাবে? উইথ গ্রেট স্পিড, ব্যাপক গতিতে বা জোরে জোরে দৌড়েছিল। জোরে জোরে বুঝেন তো? ওকে, নেক্সট। হি ওয়ার্কড অল, খুব সম্ভবত 37তম বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন এটা, এক্স্যাক্টলি 37তম বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন এটা। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। হি ওয়ার্কড, এই যে আমরা ভার্ব পেয়ে গেছি, এই যে আমরা কি পেয়ে গেছি বলেন তো? ভার্ব পেয়ে গেছি। ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, একটা দুইটা তিনটা, নাম হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় আছে বলেন তো? ওই ডি নাম্বারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার প্রশ্ন করেন, আপনার ভালো লাগতেছে না চোখ বুঝে তাকাইতে, আপনি বেসিক দিয়ে দাগাবেন। এবার দাগান, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। হাউ ডিড হি ওয়ার্ক, সে কি করে কাজ করেছিল? সে চমৎকার বা খুবই আন্তরিকতার সাথে কাজ করেছিল। দ্য কোশ্চেন ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমি একটু কিছু দিয়ে দিব। এই যে ভার্ব পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, ভার্ব পেয়ে গেছি, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, ভার্ব পেয়ে গেছি, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, ভার্ব পেয়ে গেছি, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। তারপরে কি আছে বলেন তো? ভার্ব পেয়ে গেছি, কোন জায়গায় যায়? ভার্ব পেয়ে গেছি, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, ভার্ব পেয়ে, তারপরে হি লেফট দ্য ভিলেজ ফর এভার অথবা গুড। এখন প্রশ্ন হচ্ছে, এইটা হচ্ছে ঝামেলা। হি লেফট দ্য ভিলেজ, সে মানে সে ভিলেজের কি বলেন তো? হি লেফট দ্য ভিলেজ, সে গ্রাম ত্যাগ করলো ফর এভার। এবার দেখেন, ফর এভার বা ফর গুড, চিরতরে। এখন কত সময়ের জন্য বলে গেছে, গেছে বলেন তো? কত সময়ের জন্য গেছে বলেন তো? চিরতরের জন্য গেছে। এই কোশ্চেনটা এই কারণে করলাম, বলবেন যে ভাই নাউনের পরে একটা ওয়ার্ড আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না। এই কারণে বেসিকটুকু দরকার আমাদের। তবে আমি আশা করি এরকম দজ্জাল মার্কা প্রশ্ন আসবে না, এই জন্য বেসিকটুকু আমাদের শেখাতে হবে। বুঝাতে পারলাম? অ্যাডভার্ব যেখানে বসে ঠিক সেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে। আচ্ছা, আই স্টুড অন, তারপর দেয়ার, এখানে আরো কিছু প্রশ্ন আছে, আর কিছু প্রশ্ন নাই, এখানে শেষ হয়ে গেছে। লাস্ট উইক, কখন? লাস্ট উইক। ঠিক আছে, ওকে। বলেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ একদম কাচের মতো স্বচ্ছ হয়েছে কিনা? একদম বুঝতে পারছেন কিনা বলেন? যদি বলেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ একদম কাচের মতো স্বচ্ছ হইল কিনা, ইয়েস অর নট? দ্রুত বলেন। ক্লিয়ার? ক্লিয়ার? আপনারা ক্লিয়ার বললেই পরবর্তীতে যাব, আপনারা ক্লিয়ার বললেই পরবর্তীতে যাব। ঠিক আছে, আপনারা ক্লিয়ার হইলেই পরবর্তীতে যাব। এবার একটা কনফিউশন আছে, এই কনফিউশনটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই কনফিউশনটা নিয়ে কথা বলবো। উত্তর দিতে হবে দ্রুত, এখানে বসে থাকলে চলবে না। সে আপনি যে বেসের স্টুডেন্ট হন, বিসিএস বেসের হন আর প্রাইমারি বেসের হন, উত্তর দিতে হবে যখন খুব রেসপন্সিভ হইতে হবে। এবার খেয়াল করেন, সুপার কনফিউশন ক্লিয়ার, দেখেন লেখা আছে সুপার কনফিউশন ক্লিয়ার। কি বলা আছে বলেন তো? বলা আছে রিলেশনশিপ অ্যামং প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ
অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি আছে বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এন্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খুব খেয়াল করেন, এখানে কয়টা উদাহরণ দেয়া আছে, এই উদাহরণগুলো আপনাদের বুঝাবো, তার পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, খেয়াল করেন। ওকে, আচ্ছা, এটার আগে আমরা একটু লিখে ফেলি খাতায়। খাতায় লিখলে বুঝবেন, নাহলে বুঝবেন না। খাতায় লেখেন প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ আসার আগে আমরা এখানে জাস্ট একটু তাকাবো। এটা কি বলেন তো? একটু জাস্ট তাকাবো, খুব খেয়াল করেন। অ্যাকর্ডিং টু এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার এন্ড কম্পিটিশন, মানে পিকেডি সরকার স্যারের বই থেকে এই দুইটা উদাহরণ নিছি, খুব খেয়াল করেন। এ দেখেন, ইন ফ্রন্ট অফ, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই যে প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, এটার নাম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আবার সেম উদাহরণ, এই যে ইন প্রেপোজিশন, আবার এটা প্রোনাউন দিয়ে শেষ হয়েছে, এটার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনার কিচ্ছু বোঝার দরকার নাই, আপনি জাস্ট শুধু দেখেন এখানে আমি কি লিখছি। মানে এটা আমি এই কারণে প্রশ্ন, যেহেতু আমাদের শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সের শীট, এটা আমরা রেফারেন্স ভিত্তিক বই ধরে ধরে পড়াই, তো সুতরাং এই কারণে আপনি যেন দেখে বুঝতে পারেন, মুখস্থ যেন না করতে হয়। খুব খেয়াল করেন কি ঘটনা ঘটছে ভাই। এখানে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। এটা সাধারণত কি হিসেবে বলেন তো? এখানে প্রেপোজিশন হিসেবে বসছে, প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে। এটার উত্তর প্রেপোজিশনাল ফ্রেজ। আবার প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার প্রোনাউন দিয়ে শেষ হয়েছে, এটার উত্তর কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমন এটা হয়ে গেল না? চলেন আবার আরেকটা एग्जांपल দিই। এইবার বলছে অ্যাকর্ডিং টু দা, কার বই এটা? এ প্যাসেজ টু দা ল্যাঙ্গুয়েজ। কার ভাই বলেন তো? এস এম জাকির হোসেন স্যারের বই। দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, এটার নাম কি বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ। আবার খেয়াল করেন, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই যে নাউন দিয়ে শেষ হয়েছে, এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বুঝাইতে পারলাম? বুঝছেন? পরবর্তী একটা एग्जांपल দেখেন। আবার টেনশন করিয়েন না, অনেক কঠিন না, আমি বলছি আগেরটা যত সোজা এটা আরো তত বেশি সোজা। আবার একটা एग्जांपल দেখেন, এ থিং অফ বিউটি, এটা বিগত বছরের কোশ্চেন থেকে দেয়া আছে, এটা বিগত বছরের কোশ্চেন থেকে দেয়া আছে, খুব খেয়াল করেন। দেখেন, এ থিং অফ বিউটি, দেখেন এই যে এইটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটার নাম কি বলুন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি? এটা আমরা শিখছি, কারণ নাউনের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। শি ইজ এট দ্য পয়েন্ট অফ, শি ইজ এট দ্য পয়েন্ট অফ, মহিউদ্দিন কাশেম স্যারের বইতে দেয়া আছে, খুব খেয়াল করেন। শি ইজ, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। আবার পরবর্তী, হি কুড নট কেম অন অ্যাকাউন্ট অফ ইলনেস, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, মহিউদ্দিন কাশেম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। দেয়ার ইজ এ স্কুল, দেয়ার ইজ এ ক্লোজড ইন অনার অফ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। এতগুলো কথা কেন বলছি? কারণ আপনাকে লেকচার শিটটা দিবা, আপনি নিজের চোখে দেখতে পারবেন এতগুলা কেন কথা বলছি জানেন। এবার চলে আমরা একটু খেয়াল করি, নাউনের আগে বসবে প্রেপোজিশন। ওকে, শুনেন, এবার খাতায় লেখেন প্রেপোজিশনাল ফ্রেজ। খাতায় লিখবেন 1 নাম্বার, লেখেন প্রেপোজিশন, PREPOSITION, প্রেপোজিশন ডট 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 প্রেপোজিশন, SITION, প্রেপোজিশন। এরা লিখবেন, লিখবেন এরা সাধারণত, সাধারণত সব সময়, সব সময় প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে, প্রেপোজিশনাল ফ্রেজ হয়। তার মানে উপরের উদাহরণগুলো দিয়ে আমি এইটা বোঝানোর চেষ্টা করলাম যে প্রেপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারটা দুই ধরনের হয়, এবং দুই ধরনেরটা এটা আমি নিজে মুখে বললাম না। ইংরেজির যে বড় বড় রেফারেন্স ভিত্তিক বইগুলো আছে, যেমন আমার সামনেই দেখেন, এই যে আপনাদের পড়ানোর আগেও এগুলা ঘাটাঘাটি করে 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 তারপরে এই যে আমাদের মহিউদ্দিন কাশেম স্যারের টেক্সট বুক, ফাংশনাল বুক, এই বইতে উদাহরণ দিলাম। এই এরপর হচ্ছে আমাদের এই পিকেডি সরকার স্যারের এই বই থেকে উদাহরণ দিলাম, যেন আপনার মুখস্থ না করতে হয়। এই হাই স্কুল গ্রামার, এখান থেকে উদাহরণ দিলাম, যেন আপনার মুখস্থ না করতে হয়। প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এখান থেকে উদাহরণ দিলাম, যেন মুখস্থ না করতে হয়। অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, পিসি দাসের বই, এখান থেকে উদাহরণ দিলাম, যেন আপনার মুখস্থ না করতে হয়, যেন আপনি বুঝতে পারেন। তার মানে কি বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ গঠন হয় দুই ভাবে। একটা হয় প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়, এদের নাম সাধারণত প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু এরা যদি আবার নাউনের পরে, তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, ওটা তো এখানে আসবে না। আমি কি বোঝাতে পারলাম? নাউনের পরে বললে না, ওই হিসাব আলাদা। তাহলে
এই জন্য সবসময় কথাটা লিখে যাবে না, সাধারণত সবসময় বলছি প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, এটা না, এরা সাধারণত সবসময় কি প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, 2 নাম্বার কি পাইছিলাম একটু আগে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল কি দিয়ে, এন ও ইউ এন, নাউন অবলিক প্রনাউন দিয়ে। ওই যে ইলনেস শব্দটা নাউন পাইছিলাম, মি শব্দটা প্রনাউন পাইছিলাম, মনে আছে? 2 নাম্বার প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন বা প্রনাউন দিয়ে শেষ হয়েছে। লিখবেন এরা, এরা নামে প্রেপোজিশনাল ফ্রেজ, নামে প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজে, অ্যাডভার্ব অথবা অ্যাজেটিভ ফ্রেজ, অ্যাজেটিভ ফ্রেজ। এখন বলতে পারেন ভাই আসলে প্রিপোজিশন ফ্রেজ কি? আদর প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজ শুরু, এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ। সহজ জিনিস আলাপ, প্রিপোজিশন দিয়ে কোনো শুরু হওয়া ফ্রেজটার নামই প্রিপোজিশনাল ফ্রেজ। খুব খেয়াল করেন, এই সবথেকে কনফিউশনের জায়গা এইটা, এবং এই কনফিউশনের জায়গাটা আমি সবথেকে সহজ করার চেষ্টা করছি। এই জিনিসগুলো আমি আপনাকে আগে পড়ায় আসছি। কি বলছে? প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে, এটার নাম সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ। জানালা শেষ। আবার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আপনি খেয়াল করবেন সেটা নাউন বা প্রনাউন দিয়ে শেষ হয়েছে কিনা। যদি নাউন বা প্রনাউন দিয়ে শেষ হয়, এটার নামে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু পরীক্ষার প্রশ্নে নাম দিয়ে কাজ হয় না। যেমন ওয়াটার শব্দটা পানি, কারণ আমি যদি বলি যে কি বলেন তো, আই ওয়াটার দ্য প্লান্ট, এখানে ওয়াটার কি পানি? না, এখানে ওয়াটার শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য ফাংশনটা গুরুত্বপূর্ণ, নামটা নয়। কি বলছি? প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন বা প্রনাউন দিয়ে যদি শেষ হয়, ওটার নামও প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ প্রেপোজিশনাল ফ্রেজের করবে না। কার করবে? কার করবে এটা কেন বলতে হবে? মনে আছে না বলছিলাম যে নাউনের পরে যদি নাউনের পরে যদি প্রেপোজিশন দিয়ে শুরু, ওটার নাম কি? অ্যাজেটিভ ফ্রেজ। আবার ভার্বের পরে যদি প্রেপোজিশন দিয়ে শুরু, ওটার নাম কি? অ্যাডভার্ব ফ্রেজ। জামালা শেষ। এই জন্য আমি বলছি এই যে 2 নাম্বার যেটা, এইটা সাধারণত অ্যাজেটিভ অ্যাডভার্ব ফ্রেজ হয় অথবা অ্যাজেটিভ ফ্রেজ হয়। তো অ্যাজেটিভ ফ্রেজ কখন হয়? যদি নাউনের পরে 2 নাম্বার প্রেপোজিশনাল ফ্রেজ বসে। অ্যাডভার্ব ফ্রেজ কখন হয়? যদি ভার্বের পরে 2 নাম্বার প্রেপোজিশনাল ফ্রেজ বসে। এবার যদি প্রশ্ন অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, তখন আপনি প্রিপোজিশনাল ফ্রেজ দেখাইতে পারবেন। 28তম বিসিএস এবং 31তম বিসিএস, এই দুইটা পরীক্ষায় এই দুইটা ঝামেলা লাগছিল। এক জায়গায় উত্তর হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এক জায়গায় উত্তর হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? 31তম বিসিএস এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনেই ছিল না। বুঝতে পারলাম? তার মানে প্রিপোজিশনাল ফ্রেজটা কি শিখলাম? যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে। এইটা নিয়ে তো কোনো টেনশন নাই, ইজ ইকুয়াল টু প্রিপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন বা প্রনাউন দিয়ে শেষ হবে, এটা নিয়ে একটু টেনশন আছে। কি টেনশন? এটা নাম প্রেপোজিশনাল ফ্রেজ নামে, কিন্তু আমরা কাজ করতে হবে। কাজের বেলা কি আসতে হবে? দেখতে হবে 2 নাম্বার প্রেপোজিশনাল ফ্রেজটা কার পরে বসছে। যদি ভার্বের পরে বসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউনের পরে বসলে অ্যাজেটিভ ফ্রেজ। লেখা শেষ হলে ডান লিখবেন। এরপর আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব, দেখবেন আপনার কাছে পানি পানি হয়ে গেছে ইনশাআল্লাহ। পিডিএফটা পাবেন কিভাবে? পিডিএফটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে যারা ভর্তি হয়েছেন। আর যারা ভর্তির জন্য যোগাযোগ করতেছেন তারা মেসেঞ্জারে যোগাযোগ করেন দ্রুত। 11:59 এই বেস ক্লোজ। ঠিক এইভাবে দেখেন, আজকে যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের আজকে সারাদিনে মিনিমাম 2 থেকে 3 মার্ক কিন্তু কাভার। প্রত্যেক দিন যদি 2 মার্কও কাভার হয়, তো মাসে 60 মার্ক, 2 মাসে 120 মার্ক। এখন বলেন ভাই 3 মাসে তো 180 মার্ক হয়ে যায়, 4 মাস সময় পাবো আমরা, তাহলে 4 মাসে তো 240 হয়ে যায়। 240 মার্কের প্রস্তুতি নিতে পারেন আপনি। আপনি কি পাবেন? 60 মার্কের প্রস্তুতি নিলে ওখান থেকে পাবেন হয়তো আপনি 35 অথবা 40 অথবা 30। বুঝাতে পারলাম? প্রিলিটা পাস করা সহজ যদি প্রস্তুতিটা গোছানো হয়। বুঝাতে পারলাম? ওকে, নেক্সট পরবর্তীতে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা এক্সারসাইজে যাব। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। রহিম স্টুড ইন ফ্রন্ট অফ মি, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই যে প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, এটার নাম প্রেপোজিশনাল ফ্রেজ। এটা অন্য কোনো অপশন নাই। 2 নাম্বার দেখেন, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে আবার প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, এটার নাম প্রেপোজিশনাল ফ্রেজ, কোনো ঝামেলা নাই। 3 নাম্বার প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটার নাম, এই যে ভার্বের পরে আছে, কি বলছিলাম, 1 নাম্বার স্ট্রাকচার পড়ছে নাকি 2 নাম্বার স্ট্রাকচারে পড়ছে বলেন তো?
2 নাম্বার স্ট্রাকচারে পড়ছে। বলেন 1 নাম্বার স্ট্রাকচারে পড়ছে না 2 নাম্বার স্ট্রাকচারে পড়ছে? 2 নাম্বার স্ট্রাকচারে পড়ছে। 2 নাম্বার স্ট্রাকচারে ভার্বের পরে আছে, ভার্বের পরে আছে। আর আমরা তো এটাও জানি ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটার নাম কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বের পরে প্রেপোজিশন ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটার নাম কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওই যে ডি নাম্বার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার আপনারা 4 নাম্বারটা আপনারা নিজেরা করবেন। 4 নাম্বারটা আপনারা নিজেরা করবেন দ্রুত। 4 নাম্বারটা নিজেরা করবেন দ্রুত। 4 নাম্বারটা, আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস। কি আছে? 4 নাম্বারটা নিজেরা করবেন। 4 নাম্বারটা নিজেরা করতে হবে। তুমি পাশে কখনো ভালোবাসো। দ্রুত 4 নাম্বারটা নিজেরা করতে হবে। একটু দ্রুত উত্তর করতে হবে আমাদের। আমি কমেন্টস গুলো আপনাদের পাচ্ছি না, আপনারা কমেন্টস করতেছেন না, আমি না পাচ্ছি না, আমি ঠিকঠাক বুঝতেছি না আসলে। 4 নাম্বারটা, কোশ্চেন নাম্বার 4 কি হয়েছে? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শেষ হয়েছে? প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। কত নাম্বার স্ট্রাকচার? 1 নাম্বার স্ট্রাকচার না 2 নাম্বার স্ট্রাকচার? অবশ্যই 1 নাম্বার স্ট্রাকচার। 1 নাম্বার স্ট্রাকচারে হলে এটা কি বলতো? প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, 5 নাম্বার কোশ্চেনটা দেখেন। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি আছে? উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। একই প্রশ্ন, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। নাউন ফ্রেজ না, অ্যাডজেক্টিভ ফ্রেজ না, প্রেপোজিশন ফ্রেজ না, ভার্ব ফ্রেজ না। তার মানে উত্তর কি বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ। কেন? অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা এই কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন, দা বুক। দেখেন এই যে দা বুক, অন হচ্ছে প্রেপোজিশন, টেবিল হচ্ছে নাউন। কত নাম্বার স্ট্রাকচার? 2 নাম্বার স্ট্রাকচার। তা নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজের নাম কি? অ্যাডভার্বি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইবার 4টা ফ্রেজকে আমরা এক বাক্যে, এবার কিছু ফ্রেজের কথা বলছিলাম যে পার্টিসিপল ফ্রেজ কি? ভার্ব প্লাস আইএনজি দিয়ে আছে, এরপরে কতগুলো ওয়ার্ড আছে, ওটার নাম পার্টিসিপল ফ্রেজ। সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে অথবা পরেও থাকতে পারে। কনজাংশন ফ্রেজ কি বলেন তো? ওটা 2-3টা, যেমন এজ ওয়েল এস, তাই না? টুগেদার উইথ, এই দেখেন 2টা ওয়ার্ড মিলে শুরু হয়েছে, কনজাংশন। একটা ওয়ার্ড, একটা মানে 2টা নাউন অথবা 2টা সেন্টেন্সকে যদি যুক্ত করে ওটার নাম কনজাংশন। এখন যদি একাধিক ওয়ার্ড মিলে কনজাংশন হয় ওটার নাম কনজাংশন ফ্রেজ। আর ভার্ব ফ্রেজ কি বলেন তো? ওই যে গ্রুপ ভার্ব গুলোকে ভার্ব ফ্রেজ বলা হয়। যেমন লুক এবং আফটার, 2টা ওয়ার্ড মিলে একটা ভার্ব হয়েছে, এই জন্য গ্রুপ ভার্ব গুলোকে ফ্রেজ কি বলেন তো? ভার্ব ফ্রেজ বলা হয়। ইনফিনিটিভ ফ্রেজ কি? 2 প্লাস ভার্বের বেস ফর্ম, এরপরে 2-একটা ওয়ার্ড থাকবে, ইনফিনিটিভ। এগুলো পরীক্ষায় জীবনে আসবে না। যে 4টার কথা বললাম, এই 4টা ফ্রেজ আমি জাস্ট 4 মিনিটে ক্লিয়ার করব। 1 নাম্বার প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ 2টা স্ট্রাকচার, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে। এই স্ট্রাকচারটা সাধারণত সবসময় প্রেপোজিশনাল ফ্রেজ হিসাবে বসে। প্রেপোজিশনাল ফ্রেজের 2 নাম্বার স্ট্রাকচার কি? প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হবে। আমরা রেফারেন্স বই থেকে দেখানোর চেষ্টা করলাম। 2 নাম্বার স্ট্রাকচারটা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে অথবা অ্যাডভার্ব ফ্রেজ হবে। অপশনে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব না থাকলে আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কখন হবে? যদি সে নাউনের পরে বসে। অ্যাডভার্ব ফ্রেজ কখন হবে? যদি সে ভার্বের পরে বসে। ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি? 3 নাম্বার বলছিলাম, ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায় অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়। সহজভাবে বলছিলাম কি? ভার্বের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 2 নাম্বার কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি বলছিলাম? যে নাউনের পরে প্রেপোজিশন অথবা পার্টিসিপল দিয়ে শুরু হওয়া ফ্রেজটার নাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি কি বোঝাতে পারলাম? তা নাউন ফ্রেজ কি বলছিলাম? ভার্বের সাবজেক্টের জায়গায় যদি কোন ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ। বি ভার্বের পরে সাবজেক্ট আর ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি একই হয়, তো সেই ক্ষেত্রে পরের অংশটা কি? কমপ্লিমেন্ট হিসাবে আমাদের কি বলছিলাম? নাউন ফ্রেজ। আমরা ভার্বের অবজেক্টের জায়গায় যদি কিছু, ভার্বের অবজেক্ট কি করে চিনবো? হুম অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করব অথবা ভার্বের পরে ইট ব্যবহার করব। যদি ইট ব্যবহার করা যায় তো ওই জায়গাটায় অবজেক্ট হিসেবে বসছে, ওটা আমাদের কি বলেন তো? নাউন ফ্রেজ। বলেছিলাম কি? প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তারপর ওটা নাউন ফ্রেজ। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়, তারপর ওখানে ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়, ওখানে ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ। তারপরে পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়, তারপরে ওটা কি? নাউন ফ্রেজ। আবার বলছিলাম
যে কখনো কখনো নাউনের পূর্বে কি বসে, অ্যাজেটিভ বসে, নাউনের পূর্বে কি বসে, অ্যাজেটিভ বসে। তা নাউনের পূর্বে যে একটা ফ্রেজ থাকে ওটার নাম কি? অ্যাজেটিভ ফ্রেজ। বলেন একদম অনেস্টলি। এখন আপনাদের মন্তব্য করবো, আজকে আপনাদের প্রথম ক্লাস। অনেকের সাথে হয়তো জীবনে এর আগে আমার কোনোদিন ক্লাস শুনেন নাই, হয়তো বা কবির ভাইয়ের পেজের সাথে সংযুক্ত নাই, হয়তো অনেকে আমাকে চিনেনও নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তবে এইটা আপনাদের দুর্ভাগ্য বলবো নাকি সৌভাগ্য বলবো, গত 3 বছর ধরে অনলাইনে আমি আসার পরে সব থেকে বেশি স্টুডেন্ট অনলাইনে আমার কাছেই কেন জানি পড়ে আমি জানি না। তবে আমি ইংরেজিটাকে একদম স্বাভাবিক মানুষের কথাই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি করার চেষ্টা করলেও সেটার বিন্দুমাত্র কোনো মূল্য নেই। আপনার জীবনে যত ফ্রেজের ক্লাস করছেন, ক্লোজের ক্লাস মানে ইউটিউবে ভিডিও দেখছেন, বই পড়ছেন, টিউটরে কারে পড়ছেন, মানে পেইড গ্রুপে পড়ছেন, ইংরেজি প্রাইভেট পড়ছেন, সব জায়গা থেকে ছাপিয়ে আজকের ক্লাসটা আপনার কাছে প্রাণবন্ত এবং ইজি মনে হয়েছে কিনা, এত বিস্তারিত কমেন্টস চাই না। যদি আমার এই মন্তব্যের সাথে যদি ঠিকঠাক হয় তাহলে প্রত্যেকে আমরা একটু ইয়েস লিখবো, আর যাদের না হয় তারাও একটু নো লিখবো, যে নতুন ছেলে মেয়েদের সাথে আমার ইন্টারাকশনটা কেমন হচ্ছে এইটা আমি একটু সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। দ্রুত একটু বলতে হবে, একটু দ্রুত বলতে হবে। আপনাদের মতামত নিয়ে ছেড়ে দিব, আপনাদের মতামত নিয়ে ছেড়ে দেবো একটু। শফিকুল ইসলাম, প্রিয় ভাই, ইফতেখার আহমেদ, ইয়েস, ওকে। আমরা যারা আছি তারা যারা ক্লাস করছি ক্লিয়ার, এমন কেউ আগে কখনো বুঝিয়ে দেয়নি। এটা ক্লাস করার পরে মনে হয় এই কথা কেউ যদি স্বীকার করে, সত্যিকার অর্থে এটা স্বীকার করতে হয়। অনেকেই করবেন, অনেকেই করবেন না। যেহেতু আপনারা আমার স্টুডেন্ট হিসাবে আসছেন, আমি সত্যটা জানতে চাইবো। বুঝাতে পারলাম? ওকে, একটু দ্রুত মন্তব্য চাইবো আমরা, দ্রুত মন্তব্য চাইবো। আপনারা যে ক্লাসটা বুঝতে পারলেন কিনা? ওকে, আপনি বরাবরই আগুন, তাই নাকি? স্যারের নামটা কি জানতে পারি? আমি নিজেকে স্যার বলে পরিচয় দিই না, আমাদের একটা পেজ আছে কবির ভাইয়া নামে। আমি এই কবির ভাইয়া নামেই চাকরি প্রার্থীদের কাছে পরিচিত। এটাই আমার নাম কবির, তবে নামের সাথে ভাইয়াটা যুক্ত থাকে। ঠিক আছে, ওকে। বাকিদের মন্তব্য জানতে চাই, আপনি বরাবর ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পেজ দেখলাম, ক্লাস আসতো সামনে, বাট দেখতাম না। আজকে প্রথম ক্লাস করে বুঝলাম আগে আপনার ক্লাস করা উচিত ছিল। ওকে, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, সত্যি ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, অনেক কথা বললাম। আজকে আমরা ফ্রিজটাও চাইলে দেখেন 1 ঘন্টা, আমি একটু প্রথমের 20 মিনিট বাদ দিলে 1 ঘন্টা ফ্রিজটাও ক্লাস শেষ করতে পারলাম, কিন্তু আপনাদের উপর চাপ হয়ে যাবে, টেনশন নেই, আমরা প্রয়োজনে অতিরিক্ত ক্লাস দিব। সুতরাং আগামীকালকের পরীক্ষাটায় কি থাকবে বলেন তো? ফ্রিজ থাকবে। মনে রাখতে হবে লাইভ ক্লাসের, আজকের যে লাইভ ক্লাসটা এইটার উপর টেস্ট হবে পরবর্তী দিন। ঠিক আছে, হোমওয়ার্কের উপর এবং পরবর্তী দিন লাইভ ক্লাসটার উপর। ঠিক আছে, যারা ভর্তি হননি বিসিএস গার্ডিয়ানের, আমি এতটুকু বলি, বিসিএস গার্ডিয়ান, বিসিএস প্রার্থীদের এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বেস্ট সার্ভিস। ইংরেজি পড়াচ্ছে আমি নিজে, কবির ভাইয়া। বাংলা পড়াচ্ছে 21 বছর ধরে আপনাদেরকে সার্ভিস দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করছেন এস আলম স্যার। খিজির ভাই পড়াচ্ছেন হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স, উনি খুবই স্লো গতিতে পড়ান, এবং উনিও একটা প্রতিষ্ঠানের সাবেক ম্যাথ ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। আইসিটি এবং কম্পিউটার এবং বিজ্ঞান যিনি পড়ান, উনি একটা প্রতিষ্ঠানের আইসিটি এবং মানে কম্পিউটার এবং বিজ্ঞানের, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান এই ডিপার্টমেন্টের হেড ছিলেন উনি, আরিফ স্যার, যিনি দীর্ঘ 16 বছর ধরে পড়াচ্ছেন। এবং সর্বশেষ হচ্ছে আমাদের জিকে স্যার, প্রলয় স্যার, উনিও পড়াচ্ছেন দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে নাম করা। আমাদেরটা তো নাম করা না, নতুন শুরু করলাম আমরা, বছর 2 হলো। তো সুতরাং এই প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে উনিও আছেন এবং উনিও আমাদের সাথে আছেন। আরো অনেকে আছেন, আরো অনেকে যুক্ত হবেন। আমরা এই অল্প টাকায় কোর্সটা দেওয়ার উদ্দেশ্য একটাই, এটা স্টুডেন্টদেরকে জানানো, at this moment BCS Guardian is providing the best service for BCS candidates। শুধু এইটা জানানোর জন্যই 1999 টাকা দিয়ে এই মানের ক্লাস, এই মানের প্রত্যেক দিন এক্সাম, প্রত্যেক দিন হোমওয়ার্ক, আমার পেইড বেসের, আমি শুধু ইংরেজি কোর্স করাই 1200 টাকা, 1199 টাকা নিলেও আমি করাই না। সেখানে আপনার 2000 টাকা দিয়ে এত, মানে আমাকে বাদ দিয়ে বাকি সকল মহান টিচারদের ক্লাস করেন আপনারা।
টাকা, যেটার সুযোগটা 11:59 আমরা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কথা বললাম। নেক্সট ক্লাসে আগামীকাল মানসিক দক্ষতার 2 অথবা 3 মার্ক এর প্রশ্ন করা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় সবাইকে। আই লাভ ইউ।